আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের বৃত্তের চতুর্থ লেকচারে। তো অলরেডি হচ্ছে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের আদর্শ সমীকরণ, দেন হচ্ছে আমরা বৃত্তের বিভিন্ন রকম বেসিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। অ্যান্ড দেন তারপর হচ্ছে আমরা আমাদের যে আগের লেকচার ছিল, তৃতীয় লেকচার, সেখানে হচ্ছে কোনো একটা বৃত্ত যদি আমার এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ অথবা উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কি কি হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা বিভিন্ন ছোট ছোট জিনিস নিয়ে আলোচনা করব। কি কি জিনিস থাকবে আমাদের আজকের আলোচনায়, আমাদের চতুর্থ লেকচারে? আমাদের আজকের আলোচনায় প্রথমেই থাকবে হচ্ছে যে কোনো একটা বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায় সেক্ষেত্রে বৃত্তের সমীকরণে কি কি বৈশিষ্ট্য পাওয়া যায়। দেন আমাদের আলোচনা থাকবে কোনো একটা বৃত্ত এবং কোনো একটা রেখা, এই রেখাটা যদি হচ্ছে বৃত্তটাকে ছেদ করে তাহলে আমরা দুইটা ছেদবিন্দু পাবো। ওই দুইটা ছেদবিন্দু দিয়ে নতুন যদি কোনো বৃত্ত আঁকা হয় তাহলে সেই নতুন বৃত্তের সমীকরণ কিভাবে বের করতে হবে সেটা নিয়েও আমাদের আজকে আলোচনা থাকবে। দেন আমাদের আলোচনা হবে তিনটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যদি হচ্ছে কোনো বৃত্ত যায় সেই বৃত্তের সমীকরণ কিভাবে বের করব। অ্যান্ড সবশেষে হচ্ছে নির্দিষ্ট কোনো রেখার উপরে যদি হচ্ছে বৃত্তের কেন্দ্র থাকে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কিভাবে বের করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা আমাদের আজকের লেকচার, আমাদের আজকের ক্লাসটা শুরু করে ফেলি। প্রথমেই হচ্ছে আমাদের বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তখন আসলে কি হবে। আচ্ছা, আমরা একটু সাধারণ সমীকরণটাকে লিখে ফেলি। সাধারণ সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এখন এই সমীকরণের উপরের একটা বিন্দু হচ্ছে 0,0, তার মানে নিশ্চিতভাবেই 0,0 বা অরিজিন বা মূল বিন্দু, এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা হচ্ছে আমাদের এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এই সমীকরণে তুমি এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর ভ্যালু 0 বসিয়ে দাও, দেখো কত হয়। এক্স এর ভ্যালু 0 বসালে 0 স্কোয়ার, ওয়াই এর ভ্যালু 0 বসাই দিচ্ছি, জিরো। তাহলে দেখো এই সব কিছুই তো অটোমেটিক 0 হয়ে যাচ্ছে, থাকতেছে শুধু আমার কাছে সি। তার মানে বাই ডিফল্ট আমি কি পাচ্ছি, বাই ডিফল্ট আমি কি পাচ্ছি, বাই ডিফল্ট আমি পাচ্ছি হচ্ছে সি ইকুয়ালস টু 0। আমরা কিন্তু সি বাদে বাকি সব জায়গাতে জোর করে কোনো কিছুর ভ্যালু 0 বসাই নাই, জাস্ট এক্স এর মান 0 বসাইছি আর ওয়াই এর মান 0 বসাইছি, কারণ 0,0 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করতেছে, এই ইকুয়েশনকে সিদ্ধ করে। কারণ 0,0 আমাদের এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু, কারণ বৃত্তটা মূল বিন্দুগামী। তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি, শেষমেশ আমি পাচ্ছি যে সি বা ধ্রুবক পদের মান ইকুয়ালস টু 0। তাহলে যখন কোনো একটা বৃত্ত মূল বিন্দুগামী হয় সেই বৃত্তের ক্ষেত্রে আমি কি পাবো, সেই বৃত্তের ক্ষেত্রে আমাদের বৃত্তের যে সমীকরণটা সেখানে কোনো ধ্রুবক পদ থাকবে না। ঠিক আছে, ওকে। হোপফুলি হচ্ছে আমরা বুঝতে পারলাম বিষয়টা। চলো তাহলে এটা দিয়ে আমরা কিছু ম্যাথ করি। আমাদের প্রথম প্রশ্ন আজকের কি বলা হচ্ছে আমাদেরকে, একটি বৃত্তের কেন্দ্র 4,5, কেন্দ্র 4,5, বৃত্তটি মূল বিন্দুগামী, পাশাপাশি বলা হচ্ছে কি বৃত্তটি মূল বিন্দুগামী হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো যেহেতু বৃত্তটা মূল বিন্দুগামী, বৃত্তটা যেহেতু মূল বিন্দুগামী সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা কি আসবে, আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়ালস টু 0, কারণ সি এর মান তো শূন্য, সি এর মান তো 0, সো সি আমাদের এক্ষেত্রে থাকবেই না। আচ্ছা, এখন বৃত্তের কেন্দ্র দেখো বলা আছে 4 আর 5, বৃত্তের কেন্দ্র 4 আর 5 যেহেতু বলাই আছে তার মানে বৃত্তের কেন্দ্র কি হয়, মাইনাস জি মাইনাস এফ, তাই না? আমরা একদম প্রথম ক্লাসে পড়েছিলাম। তাহলে মাইনাস জি মাইনাস এফ সমান সমান 4,5, অতএব জি সমান সমান কত, -4, আর এফ সমান সমান কত, -5। তাহলে জি এর ভ্যালু হচ্ছে -4 আর এফ এর ভ্যালু কত, -5। জি আর এফ এর মানগুলো তুমি ইকুয়েশনে বসায় দাও, আমাদের কাছে সরাসরি বৃত্তের সমীকরণটা চলে আসবে। তাহলে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y ইকুয়ালস টু 0। খুবই সহজ, রাইট? আচ্ছা, তো এখানে আমাদের চিত্র আঁকা ছিল, তো তোমাদেরকে তো ভাই পরামর্শ দিয়েছি যে তোমাদের যেরকম ম্যাথই আসুক না কেন বৃত্তের ক্ষেত্রে তোমরা একটু চিত্র এঁকে ফেলবো, বাট এই ম্যাথটা বেশি সহজ ছিল। এখানে দেখা যাচ্ছে যে আমি যদি চিত্র নাও আঁকতাম তাও এটা সলভ করা
হয়ে যেত। আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে সামনে আগাই। আচ্ছা, আমাদের দ্বিতীয় ম্যাথ, এবং এটা বোর্ডে আসা একটা ম্যাথ। কি বলতেছে আমাদেরকে? আমাদের কাছে হচ্ছে একটা বৃত্তের একটা ছবি দেওয়া আছে উদ্দীপকের ভিতরে, এবং সেখানে দেখো বুঝতেই পারতেছি যে আমাদের এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, বৃত্তটা মূল বিন্দুগামী। সো অবশ্যই অবশ্যই এই বৃত্তটার ক্ষেত্রে ধ্রুবক পদ সি এর মান কত? 0। ঠিক আছে। আচ্ছা, চলো আমরা উদ্দীপকটাকে পড়ে ফেলি। এটা তো আমরা অবজার্ভ করলাম, উদ্দীপকটা দেখি। আমাদেরকে বলা হচ্ছে আমাদের এই বৃত্তটার ক্ষেত্রে ও এ ইকুয়ালস টু 3 একক। ও এ হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ। ও এ ইকুয়ালস টু 3 একক, এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে 3 একক। এরপরে বলা হচ্ছে ও বি, এই যে এটা হচ্ছে আমাদের ও এ, এতটুকু হচ্ছে আমাদের ও এ, এটা হচ্ছে 3 একক। এরপরে বলা হচ্ছে ও বি ইকুয়ালস টু 5 একক। ও বি হচ্ছে আমাদের ওয়াই অক্ষের ছেদাংশ। এই ও বি ইকুয়ালস টু 5 একক। ও ইকুয়ালস টু 3 একক, ও বি ইকুয়ালস টু 5 একক। ঠিক আছে, এবং বৃত্তটা মূল বিন্দুগামী, সো সি ইকুয়ালস টু 0। তাহলে চলো আমরা হচ্ছে এই তথ্যগুলো একটু কাজে লাগাই। প্রথমত আমাদের ও এ বা এক্স অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য আমরা জানি, একীকৃত ফর্মুলা কত হয়? 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ও এ কোশ্চেনে দেওয়া আছে কত? 3, আর এখানে আছে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু কত? যেহেতু বৃত্তটা মূল বিন্দুগামী, সি এর ভ্যালু কিন্তু 0। তাহলে এখানে থাকতেছে কি 3 ইকুয়ালস টু 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করব, আমি হচ্ছে 3/2 করব, মানে 2কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব এবং রুটটাকে সরায় দিব। রুট সরায় দেওয়ার জন্য কি করতে হবে? বোথ সাইডে স্কোয়ার করতে হবে। তার মানে আমাদের কাছে থাকবে যেটা, সেটা হচ্ছে 3/2 এটার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে জি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কি জি ইকুয়ালস টু প্লাস মাইনাস 3/2। আচ্ছা, একটা জিনিস দেখো, আমি চিত্র দেখে বুঝতে পারতেছি যে আমাদের যেই সেন্টার হবে, আমাদের যেই কেন্দ্র, সে হচ্ছে প্রথম চতুর্ভাগে হবে। আর আমি জানি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের জি আর এফ এর চিহ্ন কি হয়? প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে জি এর চিহ্ন হয় নেগেটিভ, এফ এর চিহ্ন কি হয়? নেগেটিভ। দুইটাই ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট। তাহলে আমরা এখানে জি এর ভ্যালু পাচ্ছি প্লাস মাইনাস 3/2, বাট এখানে প্লাস কি হবে না? প্লাস গ্রহণযোগ্য হবে না। কোনটা গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে হচ্ছে শুধুমাত্র মাইনাস। তাহলে জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে -3/2। আচ্ছা, তাহলে এতটুকু আমাদের হয়ে গেল। এবার হচ্ছে চলো আমরা পরবর্তী যে তথ্যটা দেওয়া ছিল ওবি সমান 5 একক, সেটাকে নিয়ে কাজ করি। সিমিলার প্রসেস। ওবি হচ্ছে কি ওয়াই অক্ষের ছেদাংশ, বাট ফর্মুলা অনুযায়ী সেটা কি আসা উচিত? 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। ওবি এর ভ্যালু কত? 5। সি এর মান কত? 0। তাহলে 5/2 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এফ স্কোয়ার। তাহলে এফ সমান সমান কত? এফ সমান সমান হচ্ছে প্লাস মাইনাস 5/2। এফ এর ভ্যালু কত? প্লাস মাইনাস 5/2। আচ্ছা, তো এখানেও আবার আগের মতো কথা, এফ যেহেতু নেগেটিভ হইতে হবে, কারণ আমাদের কেন্দ্রটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য উদ্দীপক, অ্যাকর্ডিং টু ছবি, প্রথম চতুর্ভাগে আছে। সো এখান থেকে আমরা হচ্ছে প্লাসটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কেন্দ্র চলে আসছে। কেন্দ্র কত? দেখো। আচ্ছা, কেন্দ্র তো আমাদের দরকার পড়তেছে না, কারণ আমরা তো এখন সরাসরি বৃত্তের সমীকরণ বের করতে পারি। দেখো, বৃত্তের সমীকরণ কি? সাধারণ সমীকরণ নিয়ে যদি আমরা কথা বলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, আচ্ছা, ইকুয়ালস টু 0। সি নাই কেন? কারণ এটা মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে সি থাকবে না। আচ্ছা, তাহলে তুমি এবার জি আর এফ এর ভ্যালু বসায় দাও, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে -3/2, সো 2 ইন্টু -3/2, তাহলে -3x। আর এফ এর ভ্যালু কত? -5/2, তাহলে 2 ইন্টু -5/2, তাহলে -5y ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -3x -5y ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। ওকে, আচ্ছা, হোপফুলি হচ্ছে আমরা ক্লিয়ারলি ম্যাথটা বুঝলাম। চলো নেক্সট স্লাইডে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে আমাদেরকে? নেক্সট কোশ্চেনে একটি বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 3, -4 বিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ কোনটি? আচ্ছা,
দেখো আমাদের এখানে একই সাথে বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে। আমাদেরকে বলা হচ্ছে প্রথমেই যে বৃত্তটা অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করতেছে। আচ্ছা, তার মানে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কি? আমি যদি একটু এখানে লিখি, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কি? ওয়াই অক্ষের ক্ষেত্রে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কি আসা উচিত? মানে যদি হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে কোনো একটা বৃত্ত, সেই বৃত্তের ক্ষেত্রে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কি আসা উচিত? স্পর্শবিন্দুর স্থানাঙ্ক আসা উচিত 0, -f, তাই না? আচ্ছা, কোশ্চেনের ভিতর বলা আছে এই স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা যেহেতু মূল বিন্দুতে স্পর্শ করতেছে, তার মানে স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা 0, তার মানে এফ এর ভ্যালু হচ্ছে কত? এফ এর ভ্যালু হচ্ছে আমাদের 0। ঠিক আছে? আচ্ছা, আর মূল বিন্দুতে স্পর্শ করে, তার মানে এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু হচ্ছে মূল বিন্দু। এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু কি? মূল বিন্দু। তার মানে সি এর ভ্যালু 0। সি এর ভ্যালু 0। তাহলে আমরা হচ্ছে এফ আর সি বের করে ফেললাম। এখন আমাদের জি এর মানটা জানা দরকার। তো জি এর মান জানার জন্যই তোমাকে আসলে এইখানে একটা এক্সট্রা তথ্য দিয়ে দেওয়া আছে যে আমাদের এই বৃত্তটা হচ্ছে এই বিন্দু দিয়ে অতিক্রম করে। আচ্ছা দেখো, আমরা যদি হচ্ছে এই যতটুকু কাজ আমরা করছি ততটুকু কাজের হেল্প নিয়ে আমরা যদি এখানে বৃত্তের সমীকরণ একটা তৈরি করি, বৃত্তের সমীকরণটা কীরকম আসবে? আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এফ এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইকুয়ালস টু 0। জাস্ট এতটুকুই আসবে। আচ্ছা, এখন এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা হচ্ছে আমাদের কোন বিন্দু দিয়ে যায়? এই বৃত্তটা 3, -4 বিন্দু দিয়ে যায়। এই বৃত্তটা 3, -4 বিন্দুতে যায়। তার মানে 3, -4 এই বিন্দুটা আমাদের এই বৃত্তকে সিদ্ধ করে, হুইচ মিনস 9 + 16 + 6g ইকুয়ালস টু 0। 9 + 16 + 6g ইকুয়ালস টু 0। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখান থেকে পাচ্ছি 6g ইকুয়ালস টু -25। তাহলে সেখান থেকে আমি পাচ্ছি g ইকুয়ালস টু -25/6। ওকে, 3, -4 দিয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটুকু আমাদের হয়ে গেল। এখন আমরা যেহেতু জি এর ভ্যালু বের করে ফেলছি, এই জি এর এই মানটা জাস্ট সমীকরণে বসায় দিব। তাহলে অতএব বৃত্তের সমীকরণ কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি, তাহলে 2 ইন্টু -25/x, তাহলে কত হবে? -25/3 এক্স ইকুয়ালস টু 0। জিনিসটাকে একটু সুন্দর করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বোথ সাইডের সবাইকে 3 দিয়ে গুণ করতে পারি। তাহলে কত হবে? 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার minus 25x equals to 0, which means 3x square plus 3y square equals to 25x. 3x square plus 3y square equals to 25x, which is D number option. So D is the correct answer. Okay, so hopefully হচ্ছে সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম। তাহলে চলো আমরা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে যাই। আমাদের নেক্সট ম্যাথে যাওয়ার আগে আমাদেরকে কিছু থিওরি জানতে হবে। ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা কথা বলা আছে। কি বলা আছে? যে আমাদের কাছে যদি শুধুমাত্র 2টা বিন্দু দেওয়া থাকে, শুধু 2টা বিন্দু দেওয়া আছে, আর কোনো তথ্য আমাদের কাছে দেওয়া নাই, কোনো তথ্য আমাদের কাছে দেওয়া নাই, শুধু 2টা বিন্দু দেওয়া আছে, তাহলে এই 2টা বিন্দু এবং আর কোনো তথ্যই নাই, জাস্ট 2টা বিন্দু, এই 2টা বিন্দু দিয়ে আমরা আসলে কয়টা বৃত্ত আঁকতে পারবো? উত্তরে বলতেছে একজন স্টুডেন্ট বলতেছে অসংখ্য। আসলেই কিন্তু অসংখ্য। আচ্ছা, তবে এটা অসংখ্য কিভাবে হয় সেটা বোঝার আগে আমরা একটু জানতে চাই যে এই 2টা বিন্দু কিভাবে আসতে পারে। দেখো আমাদের এখানে একটা বৃত্ত আঁকা আছে, যেই বৃত্ত আমরা ধরো আঁকতে চাই, এই যে আমাদের এখানে যে বৃত্তের কথা বলতেছে না, সেই বৃত্তটা ধরো এখানে এঁকে রাখা আছে। ঠিক আছে? আচ্ছা, সরি ওইটা না, আমাদের ওই বৃত্ত দেওয়া নেই। আচ্ছা, আমরা তো 2টা বিন্দু নিয়ে কথা বলতেছিলাম, বৃত্তের ব্যাপার আমরা পরে আসবো। আগে আমরা ভাবি 2টা বিন্দু কিভাবে আসছে সেটা নিয়ে আমরা কথা বলি। এমন হইতে পারে সরাসরি তোমাকে কোশ্চেনে দেওয়া আছে 2টা বিন্দু, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় তোমার কাছে হচ্ছে 2টা বিন্দু সরাসরি কোশ্চেন এরকম দেওয়া থাকে না। তোমাকে বলে দেওয়া হয় যে তোমার কাছে এরকম একটা লাল বৃত্ত আছে, বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, এই লাল বৃত্তটার সমীকরণ, অ্যান্ড দেন বলা হবে যে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সরলরেখার সমীকরণ হতে পারে এই সরলরেখা, হতে পারে এইটা, হতে পারে এইটা, যে কোনো সরলরেখা হতে পারে। তবে সরলরেখাটা একটা বৈশিষ্ট্য হচ্ছে ওই সরলরেখাটা প্রদত্ত বৃত্তকে ছেদ করে। তাহলে দেখো তো, যদি আমাদের এই সরল রেখাটা প্রদত্ত বৃত্তকে ছেদ করে, আমি কি যে কোনো এরকম একটা সরল রেখা আর একটা বৃত্তের ক্ষেত্রে সরল রেখাটা বৃত্তের ছেদক হইতে হবে। তাহলে এরকম যে কোনো সরল রেখা এবং বৃত্তের ক্ষেত্রে আমি কি এরকম 2টা ছেদবিন্দু পাবো না? 2টা ছেদবিন্দু পাবো না?
অবশ্যই পাবো। তো এই যে ছেদবিন্দুগুলো পাচ্ছি, এই দুইটা ছেদবিন্দু দিয়ে যাবে এইরকম বৃত্তের সমীকরণ আমরা বের করতে চাই, এরকম বৃত্ত নিয়ে আমরা ভাবতে চাই, এবং এখান থেকে আসলে আমাদের ওই দুইটা বিন্দু আসতেছে। এমনও হতে পারে যে আমাদের কাছে একটা সরল রেখা এবং একটা বৃত্ত না থেকে দুইটাই বৃত্ত আছে। দুইটাই কি? দুইটাই হচ্ছে বৃত্ত। খেয়াল করে দেখো, যদি এমন হয় যে দুইটাই বৃত্ত, সেক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি তুমি দুইটা ছেদবিন্দু পাবা। এই যে দেখো, দুইটা বৃত্ত কিন্তু পরস্পরকে, যদি দুইটা বৃত্ত একে অপরকে ছেদ করে তখন কিন্তু সে দুইটা বিন্দুতেই ছেদ করে। এক্ষেত্রেও তুমি কিন্তু দুইটা বিন্দু পাচ্ছ, এরাও কিন্তু ছেদবিন্দু। তো মোদ্দা কথা হচ্ছে, তোমাদের কাছে এই দুটো বিন্দু, যে দুটো বিন্দু নিয়ে আমরা আলোচনা করতেছি, এই দুটো বিন্দু কিভাবে দেওয়া থাকবে কোশ্চেনের ভিতর? সরাসরি দেওয়া থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় না। তাহলে কি দেওয়া থাকে? প্রশ্ন বলা থাকে একটি সরল রেখা এবং একটি বৃত্তের ছেদবিন্দুগামী অপর আরেকটা বৃত্তের সমীকরণ। আবার কখন এরকম বলা থাকে যে দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে যে এই দুইটা বৃত্তের যে ছেদবিন্দু আছে সেই ছেদবিন্দুগামী নতুন বৃত্তের সমীকরণ বের করো। তাহলে এই হচ্ছে আমাদের ওই যে দুইটা বিন্দুর কথা বলা আছে, সেই দুইটা বিন্দুর ইতিহাস। এই দুটো বিন্দু কিভাবে আসে, কোথা থেকে আসে। আচ্ছা, এখন আমরা এই সমীকরণ বের করার আগে আমরা একটু দেখতে চাই যে শুধু যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, আমরা তো এতদিন ধরে জেনে এসেছি, ম্যাথ করে আমরা শিখেছি, আগের ক্লাসে ভাই বলেছিলাম বৃত্তের সমীকরণ বের করার জন্য আমার আসলে 3টা তথ্য দরকার হয়, বাট এখানে 2টা তথ্য দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছে এখানে আসলেই অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব, কারণ নির্দিষ্ট বৃত্ত হইতে হইলে আমার 3টা তথ্য লাগতো, 3টা বিন্দু লাগতো, কিন্তু 3টা না দিয়ে এখানে কয়টা দেওয়া আছে? 2টা দেওয়া আছে, কারণ কিছু তো করার নেই, ছেদবিন্দু তো 2টাই হবে, 2টার বেশি তো হবে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কিভাবে হচ্ছে জাস্ট এই আমার কাছে যদি এ বিন্দু এবং যদি জাস্ট বি বিন্দু দেওয়া থাকে, এই দুইটা বিন্দু দিয়ে কিভাবে হচ্ছে আমি অসংখ্য বৃত্ত পেতে পারি, সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। ঠিক আছে? আচ্ছা, তো লেটস সে এই হচ্ছে একটা বিন্দু আর এই হচ্ছে আরেকটা বিন্দু। হ্যাঁ, এনাফ। ওকে, সো ধরো আচ্ছা, তাহলে আমরা একটা বৃত্ত আঁকলাম, যেই বৃত্তটা হচ্ছে আমার এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, এবং এই বৃত্তটার একটা ব্যাসার্ধ আছে। এই বৃত্তটার কিন্তু একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে। এটা যদি হচ্ছে তার কেন্দ্র হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের এই বৃত্তটার ব্যাসার্ধ। লেটস সে ব্যাসার্ধ হচ্ছে R1। আচ্ছা, প্রথম কথা, এই R1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত কি শুধুমাত্র একটাই আঁকা পসিবল এই দুইটা বিন্দু দিয়ে? না ভাইয়া, এখানে কিন্তু আসলে দুইটা বৃত্ত আসবে। কিভাবে? দেখো ভাইয়া, আমি কিন্তু চাইলেই R1 ব্যাসার্ধ বিশিষ্ট আরও একটা বৃত্ত এরকম ভাবে আঁকতে পারি, এবং এই বৃত্তটাও কিন্তু হচ্ছে আমাদের ওই দুইটা ছেদবিন্দু দিয়েই যাবে। এই বৃত্তটাও কি করবো? ওই দুইটা ছেদবিন্দু দিয়েও যাবে, এবং এই বৃত্তের কেন্দ্র কি হবে? আমাদের ব্যাসার্ধ। এই বৃত্তের কেন্দ্র থেকেও আমরা যে ব্যাসার্ধ পাবো দ্বিতীয় বৃত্তের, সেটার ব্যাসার্ধ আমাদের উপরে আঁকা বৃত্তের সমান হবে। আমি জানি না ঠিক সমান হয়েছে কিনা, মানে বুঝতেই পারতেছো যে আমি এরকম একটা বৃত্ত আঁকতে পারবো, আর এবার হয়তো সমান হয়েছে, মানে একই ব্যাসার্ধ বিশিষ্ট এবং দুইটা বিন্দু দিয়ে যায় এরকম দুইটা বৃত্ত আঁকা সম্ভব। তাহলে দুইটা বিন্দু দিয়ে যাবে, দুই বিন্দুগামী এবং ব্যাসার্ধ সেম, এরকম আসলে এক জোড়া বৃত্ত পাওয়া সম্ভব। আচ্ছা, তো এটা তো গেল ব্যাসার্ধ সেম। আমি যদি হচ্ছে এবার ব্যাসার্ধ একটু চেঞ্জ করে দিই, লেটস সে ব্যাসার্ধ করে ফেললাম এবার আমি R2। ব্যাসার্ধ কত বানায় ফেলছি এবার আমি? R2। এটার কেন্দ্র হচ্ছে ধরো এইখানে। আচ্ছা, আমরা দুইটা বৃত্ত একসাথে এঁকে ফেলি। ওকে, সো দেখো, আমার কাছে ঠিক যেরকম আমরা দুই বিন্দুগামী এবং R1 ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত পেয়েছিলাম, একই রকমভাবে দুই বিন্দুগামী এবং R2 ব্যাসার্ধ বিশিষ্ট আমি কিন্তু দুইটা বৃত্ত পাচ্ছি, তাই না? R2 ব্যাসার্ধ বিশিষ্ট আমি দুইটা বৃত্ত পাচ্ছি। তাহলে বুঝতেই পারতেছি দুই বিন্দু দিয়ে যাবে, এ আর বি বিন্দু দিয়ে যাবে, এবং ব্যাসার্ধ সেম হবে, এরকম আসলে জোড়ায় জোড়ায় বৃত্ত পাওয়া যাবে, দুইটা বৃত্ত পাওয়া যাবে। একটা হবে দুই বিন্দুর এক পাশে, এবং আরেকটা হবে কি আরেকটা বৃত্ত আসবে দুই বিন্দুর অপর পাশে। এরকম দুইটা বৃত্ত পাওয়া যাবে কখন? যখন আমি শুধুমাত্র একটা ব্যাসার্ধ নিয়ে কথা বলতেছি। এখন তোমরা নিজেরাই ভাবো, এই দুই বিন্দু দিয়ে যাবে শুধুমাত্র একটা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকা সম্ভব, নাকি এরকম অসংখ্য রকমের ব্যাসার্ধ হইতে পারে, যে সকল ব্যাসার্ধের বৃত্তগুলো হচ্ছে
এই দুইটা বিন্দু দিয়ে যাবে। এরকম আসলে অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব, যেই বৃত্তগুলোর প্রতিটাই হচ্ছে এই দুইটা বিন্দু দিয়ে গমন করবে এবং তাদের প্রত্যেকের ব্যাসার্ধ একে অপর থেকে আলাদা হবে। তবে হ্যাঁ, আমি হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যাসার্ধের দুইটা বৃত্ত পাবো। একটা বৃত্ত হবে আমাদের এই দুইটা বিন্দুর এক পাশে এবং তার ঠিক বিপরীত পাশে ওই একই ব্যাসার্ধ বিশিষ্ট আরেকটা বৃত্ত পাওয়া যাবে। তবে অ্যাজ এ হোল সব মিলিয়ে আমার কাছে টোটাল কয়টা বৃত্ত আসবে? এই দুই বিন্দুগামী অসংখ্য বৃত্ত চলে আসবে। তো এই অসংখ্য বৃত্তগুলি আসলে এখানে একসাথে দেখানো হয়েছে। দেখো, আমি যদি হচ্ছে এখানে আরো বৃত্ত আঁকতে থাকি, একসময় কি এরকম একটা ছবি চলে আসবে না? চলে আসবে কিন্তু। তাহলে হোপফুলি বুঝতে পেরেছি যে ভাইয়া কেন বললাম যে দুইটা বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আসবে, এবং কেন বললাম না আসলে আমরা লজিক্যালি বুঝতে পারতেছি যে আসা উচিত, কারণ তিনটা শর্ত লাগবে, দুইটা শর্ত দেওয়া আছে, সো অসংখ্য বৃত্তি আসা উচিত, নির্দিষ্ট কোনো কিছু আমরা পাবো না। এবং ছবি দেখেও বুঝতে পারতেছি যে হ্যাঁ, আসলেই কিন্তু আমার কাছে অসংখ্য বৃত্ত চলে আসতেছে। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা হচ্ছে এবার এই অসংখ্য বৃত্তগুলোকে ম্যাথমেটিক্যালি একটু চিন্তা করি। অসংখ্য কেন হচ্ছে, আর এই বৃত্তগুলোর সমীকরণই বা কিরকম হবে। আচ্ছা, তার আগে আমরা একটা ম্যাথ সলভ করি। ম্যাথটা খুবই মজার। কি বলা হচ্ছে আমাদের ম্যাথটাতে? আর এর মান কত হলে আর ব্যাসার্ধ বিশিষ্ট শুধুমাত্র শুধুমাত্র একটি বৃত্ত পাওয়া যাবে, যা 6,7 ও 12,13 বিন্দু দিয়ে অতিক্রম করে। দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 6,7, একটা হচ্ছে 12,13। এই দুইটা বিন্দু দিয়ে যাবে এমন একটা বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তবে একটা কথা আছে। কি কথা? আমাকে ব্যাসার্ধ এমনভাবে চুজ করতে হবে যেন ওই ব্যাসার্ধের শুধুমাত্র একটা বৃত্ত পাওয়া যায়, দুইটা না। কিন্তু আমরা তো দেখলাম নির্দিষ্ট কোনো ব্যাসার্ধের জন্য দুই বিন্দু দিয়ে যায় এরকম দুইটা বৃত্ত আসে, একটা বৃত্ত কখনোই আসে না। তাহলে কি প্রশ্নে ভুল আছে? না ভাইয়া, প্রশ্নে ভুল নেই। তুমি যদি একটু এই ছবিটার দিকে ভালোভাবে খেয়াল করে দেখো, বুঝতেই পারতেছো যে আমাদের বৃত্ত যত বড় হয় এই দুটো বৃত্তের কেন্দ্রগুলো পরস্পর থেকে তত দূরে সরতে থাকে। মানে বৃত্তের ব্যাসার্ধ যত বড় হইতে থাকে কেন্দ্রগুলো পরস্পর থেকে তত দূরে সরতে থাকে। ব্যাসার্ধ যত ছোট হইতে থাকে কেন্দ্রগুলো পরস্পরের তত কাছাকাছি হইতে থাকে। যদি এমন হয় যে ব্যাসার্ধ ছোট হতে হতে এমন একটা ব্যাসার্ধ চলে আসছে যখন বৃত্তের কেন্দ্রগুলো এত কাছাকাছি চলে আসছে, এই দুইটা বৃত্তের কেন্দ্রগুলো, এই R1 একই ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্তের কেন্দ্র এত কাছাকাছি চলে আসছে যে একটা কেন্দ্র আরেকটা কেন্দ্রের উপরে পড়ে যাচ্ছে, তখন আমি কি পাবো? তখন কিন্তু আর আমি দুইটা বৃত্ত পাবো না, তখন আমি জাস্ট একটা বৃত্ত পাবো। ওইখানেও আসলে দুইটা বৃত্ত আছে, তবে কেন্দ্রগুলো এতই কাছে চলে আসছে যে তারা যেহেতু একটা আরেকটার উপর আপতিত হয়ে গেছে, এই জন্য বৃত্তটাও একটা বৃত্ত একটা বৃত্তের উপর আপতিত হয়ে যায়। এই জন্য তখন আর দুইটা বৃত্ত পাওয়া যায় না। আচ্ছা, তাহলে এটা কখন হইতে পারে ভাইয়া? এটা একমাত্র তখনই হইতে পারে যখন আমরা যে বৃত্তকে নিয়ে কথা বলতেছি, যে বৃত্তটাকে নিয়ে আমরা কথা বলতেছি সেই বৃত্তটার, এটা একমাত্র তখনই হইতে পারে যখন আমরা যেই দুইটা বিন্দু নিয়ে কথা বলতেছি সেই দুইটা বিন্দু গামী সরল রেখাকে আমরা যদি হচ্ছে একটা ব্যাস কল্পনা করি, অ্যান্ড দেন সেই হিসাবে যদি আমরা একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটার কিন্তু অস্তিত্ব শুদ্ধ থাকবে শুধুমাত্র একটা। মানে ওই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত থাকবে কি শুধুমাত্র একটা। তুমি কিন্তু সেখানে আর দুইটা বৃত্ত পাবে না। তাহলে দুই বিন্দু দিয়ে যাবে এবং শুধুমাত্র একটা বৃত্ত পাওয়া যাবে কিরকম ব্যাসার্ধ হলে? যদি আমরা ওই দুইটা বিন্দুগামী সরল রেখাকে ব্যাস ধরে নিয়ে বৃত্ত আঁকি, একমাত্র তখনই। আচ্ছা, তাহলে আমাদের ধরতে হবে কি 6, 7, 12, 13 এদের মধ্যবর্তী যে রেখাটা, এই রেখাটা কি হিসাবে কাজ করবে? এই রেখাটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস হিসাবে কাজ করবে। ঠিক আছে, যখন শুধুমাত্র আমরা একটা বৃত্ত চাই। তাহলে বলো তো এই 2r সমান সমান কত? 2r সমান সমান হবে হচ্ছে √, এদের মধ্যবর্তী দূরত্ব, তাই না? তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করব, 12 - 6 হোল স্কোয়ার প্লাস 13 - 7 হোল স্কোয়ার, রাইট? 12 - 6, হ্যাঁ। আচ্ছা,
তাহলে আমাদের কাছে আসতেছে কত? এখানে আসতেছে হচ্ছে 6 এর স্কোয়ার, আর এখানে আসতেছে কত? 6 এর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমাদের কাছে 6√2। তাহলে আমাদের ব্যাস আসছে হচ্ছে 6√2। তাহলে ব্যাসার্ধ আর কত হবে? ব্যাসার্ধ আর হবে হচ্ছে 3√2। তাহলে আমি যদি হচ্ছে ব্যাসার্ধ 3√2 এটা নির্দিষ্ট করে দেই এবং সেই ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকতে চাই, যেই বৃত্ত হচ্ছে আমার 6,7 এবং 12,13 বিন্দু দিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমি এই নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট আর দুইটা বৃত্ত পাবো না, আমি শুধুমাত্র একটা বৃত্ত পাবো। হোপফুলি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। তো আচ্ছা, আমরা তো থিওরি নিয়ে আলাপ করতেছিলাম, রাইট? আচ্ছা, সো ওই যে কি নিয়ে আলোচনা করতেছিলাম, যে অসংখ্য বৃত্তের যে সমীকরণ আসে সেটা তো আমরা ছবির সাহায্যে দেখছিলাম যে হ্যাঁ অসংখ্য বৃত্ত আসতেছে, বাট ম্যাথমেটিক্যালিও অসংখ্য বৃত্তের জন্য অসংখ্য সমীকরণ থাকা উচিত। তো সেটা কিভাবে সম্ভব, আমরা তা নিয়ে কথা বলতেছিলাম, রাইট? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ধরো প্রথমে শুধুমাত্র এই এ পয়েন্টটাকে নিয়ে আলোচনা করি। এ পয়েন্টটা দেখো, আমরা হচ্ছে আমাদের কাছে গিভেন যেই বৃত্তটা আছে সেটা হচ্ছে এই বৃত্তটা। গিভেন বৃত্তটা হচ্ছে কোনটা? এই নীল বৃত্তটা। গিভেন বৃত্ত হচ্ছে আমাদের এই নীল বৃত্তটা, ঠিক আছে? আচ্ছা, এবং এই নীল বৃত্তের সমীকরণ আমাদেরকে এখানে দিয়ে দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, আর রেখাটার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস সি প্রাইম ইকুয়ালস টু 0। এখানেও একটা সি আছে, তো এই জন্য এটাকে আমরা সি প্রাইম দিয়ে লিখেছি। ওকে, তাহলে প্রথমত এই সবুজ যে বিন্দুটা আছে এ বিন্দু, সেই এ বিন্দু যেহেতু আমাদের এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি প্রাইম ইকুয়ালস টু 0 এই রেখার উপরের একটা বিন্দু, তার মানে নিশ্চিতভাবেই ওই যে রেখাটা আছে সেই রেখাকে এই বিন্দুটা সিদ্ধ করবে, তাই না? তাহলে আমি বলতেই পারি যে অতএব এ এক্স ওয়ান ওয়াই ওয়ানের জন্য কি বলতে পারি, যে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি প্রাইম ইকুয়ালস টু 0। এবং এই বিন্দুটা তো আমার বৃত্তটার উপরেও আছে, সো বৃত্তের সমীকরণকেও সিদ্ধ করবে, তাই বলতে পারি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে? ওকে, লেটস সে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আচ্ছা, এটা আমরা এ বিন্দুকে নিয়ে কথাবার্তা বললাম। এখন আমরা চাইলেই কিন্তু আমাদের এই দ্বিতীয় বিন্দু বি বিন্দু সেটাকে নিয়েও কথা বলতে পারি। সেও একই রকম, বৃত্তের উপরেও আছে আবার সরল রেখার উপরেও আছে। সো আমাদের যে দ্বিতীয় বিন্দু আছে বি x2, y2, সেই বিন্দুর জন্য আমি বলতে পারি কি ax2 প্লাস by2 প্লাস সি প্রাইম ইকুয়ালস টু 0। তারপরে বলতে পারি কি x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস 2gx2 প্লাস 2fy2 প্লাস সি ইকুয়ালস টু 0, আমাদের 4 নং সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি 1 আর 2 নং সমীকরণ সরাসরি যোগ করে ফেলি। আচ্ছা, 1 আর 2 নং সমীকরণ সরাসরি যোগ না করে আমি হচ্ছে ধরো 2 নং সমীকরণকে একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করলাম। ধ্রুবক সংখ্যাটা হচ্ছে ধরো কে, ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করে দেন হচ্ছে, আচ্ছা 2 নংকে না, আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা বৃত্তের যে সমীকরণ একটু বড়, তো তো এইটাকে হচ্ছে আমরা আলাদা রাখি আর এই ছোটটাকে হচ্ছে আমরা কে দিয়ে গুণ করি, আমাদের জন্য সুবিধা হবে একটু। আচ্ছা, তাহলে বৃত্তের সমীকরণ যোগ আমাদের যে হচ্ছে প্রথম সমীকরণটা আছে 1 নং সমীকরণ, সেটাকে আমরা একটা ধ্রুবক সংখ্যা কে, সেই কে দিয়ে গুণ করে যোগ করতেছি। আচ্ছা, তাহলে বাম পক্ষে কি আসবে? বাম পক্ষে আসবে হচ্ছে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি প্লাস কে ax1 প্লাস by1 প্লাস সি প্রাইম ইকুয়ালস টু 0। একই রকমভাবে আমি যদি হচ্ছে 4 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণকে কে দিয়ে গুণ করে যোগ করি, 3 নং সমীকরণকে কে দিয়ে গুণ করে যোগ করি,
সেক্ষেত্রে কি আসবে? আসবে হচ্ছে x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার প্লাস 2gx2 প্লাস 2f(y2) প্লাস c প্লাস k ax2 প্লাস by2 প্লাস c প্রাইম ইকুয়ালস টু 0। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কাছে কি এই দুটো সমীকরণের ভিতরে কোনো সিমিলারিটি নজর পড়তেছে? দেখো তো, এই যে সবুজ সমীকরণ আর এই যে হচ্ছে হলুদ সমীকরণ, এই দুটো সমীকরণের ভিতরে কি হচ্ছে কোনো সিমিলারিটি নজর পড়তেছে? একটু খেয়াল করে দেখো তো। আচ্ছা, দেখো দুইটা বৃত্তের মানে এই যে দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণ পুরোপুরি সেম, এবং এই দুটো সমীকরণ এমন সমীকরণ যে আমাদের এই সমীকরণটা x1 y1 এর জন্য সিদ্ধ এই আকারে লেখা আছে, এবং নিচের সমীকরণটা x2 y2 এর জন্য সিদ্ধ এরকম আকারে লেখা আছে। এবং এই দুটো সমীকরণের সাথেই কিন্তু আমাদের প্রদত্ত বৃত্তের সমীকরণ অথবা প্রদত্ত সরলরেখার যে সমীকরণ সেগুলোর কোনো মিল নেই। তাহলে এই যে একটা চেহারা পাচ্ছি আমি এখান থেকে, যে সমীকরণটাকে পাচ্ছি, সমীকরণটাকে একটু লিখে ফেলি। কি পাচ্ছি আমি পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c প্লাস k ax প্লাস by প্লাস c প্রাইম ইকুয়ালস টু 0। তাহলে এই যে আমি একটা সমীকরণ পাচ্ছি যেটা এক্স এবং ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, এক্স ওয়াই যুক্ত কোনো পদ নেই, এবং আমার হচ্ছে হ্যাঁ এই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান। তাহলে এই সমীকরণটা আমি বুঝতেই পারতেছি এটা আসলে একটা বৃত্তের সমীকরণ। কার সমীকরণ? এটা একটা বৃত্তের সমীকরণ। যেই বৃত্তটার উপরস্থ দুটো বিন্দু হচ্ছে আমাদের এ এবং বি, কারণ আমরা দেখছি এই সমীকরণটা এ বিন্দুর জন্য সিদ্ধ হয়, বি বিন্দুর জন্য সিদ্ধ হয়, তাই না? আচ্ছা, তাহলে প্রশ্নটা আবার চলে আসলো, তাহলে এটা কার সমীকরণ, কোন বৃত্তের সমীকরণ? অলরেডি তোমরা হয়তো বুঝে ফেলেছ। এই যে আমরা যে বৃত্তটাকে নিয়ে কথা বলতেছি, যে বৃত্তের সমীকরণটা আমরা বের করতে যাই, নতুন বৃত্ত, এই সমীকরণটা হচ্ছে এই নতুন বৃত্তটার একটা সমীকরণ। এটাকে চাইলে আমরা আরেকটু গুছিয়ে লিখতে পারি। খেয়াল করে দেখো, প্রথম যে পার্টটুকু আছে এই পার্টটুকু হচ্ছে, এই পার্টটুকু আমাদের প্রদত্ত বৃত্তের সমীকরণ থেকে এসেছে, তাই না? প্রদত্ত বৃত্তের সমীকরণকে আমরা এরকম বলতে পারি না যে এস অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0, প্রদত্ত বৃত্তের সমীকরণ। একই রকমভাবে আমাদের কাছে যে সরলরেখার সমীকরণ দেওয়া আছে সেটাকে আমি চাইলে বলতে পারি না যে এটা হচ্ছে আমাদের এল অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0। বলা যায় মানে সরলরেখার যে পার্টটুকু আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি প্রাইম, সেটাকে হচ্ছে আমরা এল অফ এক্স কমা ওয়াই এই আকারে লিখলাম, এই ফাংশনের একটা চেহারা দিয়ে লিখলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কাছে প্রথম যে পার্টটুকু আছে, আমাদের কাছে প্রথম যে পার্টটুকু আছে এই পার্টটুকু আসলে কি? এই পার্টটুকু হচ্ছে এস অফ এক্স কমা ওয়াই, মানে প্রদত্ত বৃত্তের সমীকরণ। আর এর পরের যে পার্টটুকু আছে কে ইন্টু একটা সরলরেখা, এই সরলরেখাটা কি? এই সরলরেখাটা হচ্ছে আমাদের প্রদত্ত সরলরেখার সমীকরণ, তার মানে কে ইন্টু এল অফ এক্স কমা ওয়াই, এবং এটা সমান সমান কত? এই সব কিছু সমান সমান হচ্ছে 0। তাহলে দেখো আমরা একটা সুন্দর সমীকরণ পেয়ে যাচ্ছি কি? এস এবং এল, এস হচ্ছে একটা বৃত্ত, এল হচ্ছে একটা সরলরেখা, এই দুইটা জিনিসের ছেদবিন্দু দিয়ে, দুইটা ছেদবিন্দু, এই ছেদবিন্দু দিয়ে যাবে ছেদবিন্দুগামী এমন যে নতুন বৃত্তটা আসবে, সেই নতুন বৃত্তের সমীকরণটা কি? নতুন বৃত্তটার সমীকরণ হবে হচ্ছে বৃত্তের সমীকরণ যোগ কে ইন্টু ওই সরলরেখার সমীকরণ ইকুয়ালস টু 0। তাহলে এস প্লাস কে এল ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন একটা কথা ভাইয়াকে বলো তো, আমরা তো আলোচনা করতেছিলাম যে অসংখ্য বৃত্তের সমীকরণ কিভাবে আসে। দেখো এই যে ভাইয়া এখানে কে লিখে রাখছি, এই কে কে আমরা বলছিলাম এটা একটা ধ্রুবক সংখ্যা। আমরা কি নির্দিষ্ট করছি? আমরা কি বলছি কে এর মান কত? দেখো তুমি এখানে চাইলে কে এর মান 1 বসাইতে পারো, 2 বসাইতে পারো, 100 বসাইতে পারো, আপ টু ইউ, তোমার ইচ্ছা। যাই বসাও না কেন তুমি এমন একটা বৃত্তের সমীকরণ পাবা যে এই বৃত্তটা হচ্ছে কি আমাদের এই এ আর বি বিন্দু দিয়ে যাবে। তার মানে
এস এবং এল এর ছেদবিন্দু দিয়ে যাবে। কে এর মান তুমি যাই বসাও না কেন, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, জাস্ট বাস্তব সংখ্যা হইতে হবে এবং ধ্রুবক সংখ্যা হইতে হবে। এরকম কিছু বসাইলেই তোমার কাছে কি চলে আসবে, এই আমাদের যে কাঙ্ক্ষিত বৃত্ত, সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ চলে আসবে। তাহলে বুঝতেই পারতেছি কে এর যেহেতু অসংখ্য মান, মানে বিভিন্ন রকমের অসংখ্য রকমের মান বসানো সম্ভব, সমীকরণও অসংখ্য রকমের আসবে এবং সে প্রত্যেকটা সমীকরণ এক এক রকম বৃত্ত দিবে, যেই প্রতিটা বৃত্তই কি কারেক্ট এবং ভ্যালিড। তাহলে যেহেতু সমীকরণটাই বলে দিচ্ছে যে অসংখ্য রকমের সমীকরণ পসিবল, তার মানে বুঝতেই পারতেছি অসংখ্য রকমের বৃত্তও পসিবল। আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের তো সাধারণত নির্দিষ্ট একটা বৃত্তের সমীকরণ বের করতে বলে, এই ধরনের ম্যাথে কি সেটা থাকবে না? অবশ্যই থাকবে। খেয়াল করে দেখবা তোমার কাছে হচ্ছে এরকম একটা সমীকরণ বানানোর জন্য কোশ্চেনে বলে দেওয়া থাকবে, হ্যাঁ, যে একটা সরল রেখা এবং একটা বৃত্ত দিয়ে যায়, এরকম বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সরি, একটা সরল রেখা এবং একটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায়, এরকম একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা তো বলা থাকবেই। দেখবা এই কে এর একটা নির্দিষ্ট ভ্যালু বের করার জন্য তোমাকে কিছু এক্সট্রা তথ্য দেওয়া থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমরা অঙ্ক করলে এই জিনিসগুলো আরো অভ্যস্ত হব। তাহলে চলো আমরা আর একটু সামনে আগাই। আচ্ছা, আমাদের এখানে একটা সামারি দেওয়া আছে, যে কি আমাদের যদি হচ্ছে একটা বৃত্ত এস অফ এক্স কমা ওয়াই এবং এল অফ এক্স কমা ওয়াই দেওয়া থাকে, তাহলে এদের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে? এস প্লাস কে এল ইকুয়ালস টু 0। এস হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ আর এল হচ্ছে কি সরলরেখার সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, আর এটা তো আমাদের হয়ে গেল। কে হচ্ছে একটা ইচ্ছামূলক ধ্রুবক, এটার মান আমরা বের করব আমাদের প্রশ্নে যে আরেকটা তথ্য দেওয়া থাকবে সেই তথ্যটার সাহায্য নিয়ে। আর যদি হচ্ছে এটা বৃত্তের ক্ষেত্রে হইতো, মানে দুইটাই বৃত্ত, বৃত্ত আর সরলরেখার ছেদবিন্দু না, দুইটাই বৃত্ত, বৃত্তগুলোর ছেদবিন্দু দিয়ে হচ্ছে আমরা নতুন বৃত্তের সমীকরণ পাইতে চাই, তখন কি হবে? তখন কিছুই না, জাস্ট এস প্লাস কে এস ইকুয়ালস টু 0, S1 প্লাস কে এস টু ইকুয়ালস টু 0। প্রসেস সেম, একই রকমভাবে প্রুফ করা যায়। তো বুঝতেই পারতেছো কিভাবে আসবে, আমি আর এটা দেখালাম না। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ধরনের ম্যাথগুলো কিভাবে সলভ করতে হবে, অ্যাটলিস্ট কিছুটা ধারণাও পেয়েছো। ম্যাথ করলে তো আরও এটা পাকাপোক্ত হবে সবার মনে। তাহলে চলো আমরা হচ্ছে ম্যাথ করা স্টার্ট করি। আমাদের প্রথম প্রশ্ন, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু। আচ্ছা, এই যে দেখো একটা তথ্য বলা আছে আমাদের কাছে, কি আমরা যে বৃত্তটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূল বিন্দুগামী। এরপরে বলা আছে এবং এবং আমাদের এই বৃত্তটা হচ্ছে এত, এই যে আরেকটা বৃত্ত ও একটা রেখা, এই দুইটা রেখার ছেদবিন্দুগামী। তাহলে আমাদের লাল যেই তথ্যটা আছে যে এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী, এরকম একটা বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণ কি? বৃত্তের সমীকরণ হচ্ছে এস প্লাস কে এল ইকুয়ালস টু 0। তাহলে এস লিখো, এস হচ্ছে কি? এস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 প্লাস কে ইন্টু 2x plus 3y plus 1 equals to 0। আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স এর সহগ কত? এখানে আছে -2 আর এখানে আছে কত সহগ? 2k প্লাস ওয়াই ইন্টু আমাদের এখানে আছে সহগ কত? -4 আর এখানে আছে কত? 3k। আর ধ্রুবক পদ হিসেবে কি আছে? -4 আর এখানে আছে কত? k ইন্টু 1, সো প্লাস কে। আচ্ছা, তাহলে আমাদের এই সম্পূর্ণ বৃত্তের সমীকরণটাতে ধ্রুবক পদ হচ্ছে এতটুকু। এখন আমাদের এই বৃত্তটা মূল বিন্দুগামী, তার মানে ক্লিয়ারলি এই যে ধ্রুবক পদ আছে, এই ধ্রুবক পদের মান কত আসবে? 0। তাহলে অতএব -4 প্লাস কে ইকুয়ালস টু 0। তার মানে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 4। এই যে দেখো, বলছিলাম তোমার কাছে একটা এক্সট্রা তথ্য দেওয়া থাকবে, ছেদবিন্দু গামী, এটা বলার পাশাপাশি একটা এক্সট্রা তথ্য দেওয়া আছে মূল বিন্দুগামী, এবং সেটা থেকে আমরা কিন্তু কে এর একটা নির্দিষ্ট মান বের করে ফেলছি। কে এর এই নির্দিষ্ট মানটা এবার হচ্ছে আমরা আমাদের এই সমীকরণে বসিয়ে দিব। তাহলে কে এর এই নির্দিষ্ট মানটা আমরা যদি হচ্ছে আমাদের এই সমীকরণে বসিয়ে দিই, আমাদের কাছে কি আসবে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2 প্লাস 2 ইন্টু 4, তাহলে 8 মাইনাস 2, তাহলে 6x প্লাস
-4 প্লাস 3k, k এর ভ্যালু তো 4, তাহলে 12 - 4, তাহলে 8। সো 8y, আর ধ্রুবক পদ তো 0, তাহলে x² + y² + 6x + 8y = 0। এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। বলেছিলাম ভাই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ হবে। তাহলে চলো আমরা হচ্ছে হোপফুলি এই ম্যাথটা বুঝতে পারছি, যেহেতু নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলতেছে আমাকে? নেক্সট কোশ্চেনে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 6,0। সো এটা একটা তথ্য, কেন্দ্র হচ্ছে 6,0। আর আরেকটা তথ্য কি বলা আছে? যা x² + y² - 4x, x² + y² - 4x = 0। বৃত্তটি ও x = 3 রেখার ছেদবিন্দু দ্বয় দিয়ে যায়। তাহলে আমরা যে বৃত্তের সমীকরণ নিয়ে কথা বলবো সেই বৃত্তটা হচ্ছে x² + y² - 4x = 0 এই বৃত্ত, এবং x = 3 এই রেখা, এদের ছেদবিন্দু দিয়ে যাবে। সো আমরা আগে একটু বৃত্তটার সমীকরণটাকে লিখি। এটাকে আমাদের কোনো কাজ করতে হবে না, ঠিকঠাক সাজানোই আছে, মানে s = 0 এই ফরম্যাটেই আছে, এই চেহারাতেই আছে। বাট আমাদের যে রেখার সমীকরণটা সেটাকে একটু সাজাতে হবে, সেটাকে l = 0 ফরম্যাটে রাখতে হবে, মানে সবকিছু বাম পক্ষে চলে আসবে, ডান পক্ষে 0 থাকবে। ডান পক্ষ বলতে বাম ডান এক সাইডে 0 থাকলেই হয়। আচ্ছা, তাহলে সরল রেখার সমীকরণটা আসতেছে x - 3 = 0, এবং এদের থেকে আমি যেই বৃত্তের সমীকরণ পাবো, মানে এদের ছেদবিন্দু থেকে আমি যে বৃত্তের সমীকরণ পাবো সেটা হবে কি? সেটা আসবে s + kl = 0। তাহলে লিখে ফেলো x² + y² - 4x, x² + y² - 4x প্লাস k × x - 3 = 0। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা কাজ করি, আগের মতো একটু সাজাই। x এর সহগগুলো কত? এখানে আছে -4, এখানে আছে k, তাহলে -4 + k, আর ধ্রুবক পদ কত? -3k = 0। এবং আমাদের এই বৃত্তটার কেন্দ্র কত? এই বৃত্তটার সেন্টার হচ্ছে, দেখো এই বৃত্তটার সেন্টার হচ্ছে x এর সহগ ডিভাইডেড বাই -2, তাহলে -4 + k ডিভাইডেড বাই -2, y এর সহগ ডিভাইডেড বাই -2, y তো নাই, তার মানে y এর সহগ কত? 0, তাহলে 0। এখন প্রশ্ন অনুযায়ী এই কেন্দ্র কত আসা উচিত? কেন্দ্র আসা উচিত হচ্ছে 6,0। তার মানে ক্লিয়ারলি এই যে আমাদের কেন্দ্রের যে ভুজের মান, সেই ভুজের মান 6 এর সমান হবে, অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি কত? k - 4 ডিভাইডেড বাই 2, এই মাইনাসটা আমাদের লবে চলে গেছে, এই জন্য উপরের চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? সরি, এটা হবে -k + 4, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে -k + 4, তাহলে -k + 4 ডিভাইডেড বাই 2 = হচ্ছে 6। তাহলে আমি পাচ্ছি কত? আমি পাচ্ছি হচ্ছে -k + 4 = 12। তাহলে k = কত পাচ্ছি? k = পাচ্ছি 4 - 12, তাহলে কত আসবে? আসবে হচ্ছে -8। তাহলে k এর মান কত চলে আসলো? -8। এবার k এর এই মানটা হচ্ছে তুমি তোমার এই যে বৃত্তের যে সমীকরণটা আছে, বৃত্তের সেই সমীকরণে বসিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো বসিয়ে দেই। x² + y², k এর মান কত? -8, তাহলে -4 - 8 - 12, -12x - 3k, -8 × -3, তাহলে +24 = 0। ঠিক আছে? আচ্ছা, তো সোজা ম্যাথ ছিল, আমরা করে ফেললাম। চলো তাহলে নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডে কি বলা হচ্ছে আমাদেরকে? দেখো x² + y² = 1 বৃত্তে x + y - 1 = 0 সরল রেখা দ্বারা খণ্ডিত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। আচ্ছা, মানে এখানে বলা হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে এদের ছেদবিন্দু। আচ্ছা, আমরা একটু চিত্র আঁকি, এটাতে তাহলে বেটার হবে, সবকিছু আগের মতোই বা ভাষাটা একটু চেঞ্জ হয়ে গেছে। ফার্স্ট অফ অল আমাদের কাছে হচ্ছে x² + y² = 1 এরকম একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। দেন হচ্ছে আমার কাছে একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে। সরল রেখার সমীকরণটা কি? x + y - 1 = 0। ঠিক আছে? x + y - 1 = 0, মানে সরল রেখা হচ্ছে কিছুটা এরকম।
ওকে, আচ্ছা এখন এদের খণ্ডিত যায় বুঝতে পারছি, আমাদের হচ্ছে এই বৃত্ত এবং এই সরলরেখা দ্বারা খণ্ডিত যায়। খণ্ডিত যায় কোনটা? খণ্ডিত যায় তো হচ্ছে আমার এই পার্টটুকু। খণ্ডিত যায় কোনটা? খণ্ডিত যায় হচ্ছে আমাদের এই পার্টটুকু। তাহলে এই জিনিসটাকে হচ্ছে আমরা ব্যাস ধরবো। এই জিনিসটাকে আমরা কি ধরবো? এই জিনিসটাকে আমরা ব্যাস ধরবো এবং ব্যাস ধরে আমরা আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটাকে বের করব। একটু ছোট করি আমরা এটাকে। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে আমরা সবুজ বৃত্তটাকে বের করতে চাই, এই সবুজ বৃত্তটা আসলে আমাদের এই হলুদ বৃত্ত এবং আমাদের এই যে নীল রেখাটা আছে, মানে প্রদত্ত বৃত্ত এবং প্রদত্ত রেখা, আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা এই প্রদত্ত বৃত্ত এবং প্রদত্ত রেখার ছেদবিন্দু দিয়ে যাবে। সো ক্লিয়ারলি বুঝতে পারতেছি আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা আসলে কি হবে? কাঙ্ক্ষিত বৃত্তটা হবে এস প্লাস কে এল ইকুয়ালস টু 0। তার মানে এরকম ভাষা থাকলেও বুঝতে হবে কি, আমাকে আসলে এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এস প্লাস কে এল ইকুয়ালস টু 0, চলো এটা নিয়ে আমরা একটু কাজ করি। এস হচ্ছে, এটাকে যদি আমরা এস এর ফরম্যাটে আনি তাহলে কত হবে? এটা তো আমাদের এস ইকুয়ালস টু 0 এই ফরম্যাটে নাই। যদি আমি ফরম্যাট অনুযায়ী লিখে ফেলি তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। আর এটা আমাদের এল ইকুয়ালস টু 0 ফরম্যাটই আছে, সো এটা নিয়ে আমাদের কিছু করা লাগবে না। আচ্ছা, তাহলে এস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস কে এল, তাহলে কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। এস প্লাস কে এল ইকুয়ালস টু 0। চলো সাজাই এটাকে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে ওয়াই মাইনাস কে মাইনাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা আমরা একটু এখানে বর্ডার দিয়ে দিই, নাহলে আবার ঝামেলা হবে পরে। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছিলাম? আমরা হচ্ছে ওই যে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা আছে সেই বৃত্তটা সমীকরণ নিয়ে কথা বলতেছিলাম, তাই না? আচ্ছা, এখন তোমাদের নিশ্চয়ই মনে আছে, মাত্রই তো করতেছিলাম আমরা, তোমাদের মনে এটা প্রশ্ন রাখতেছে যে ভাই এবার আমি কে এর ভ্যালু কিভাবে বের করব? দেখো, কে এর ভ্যালু বের করার জন্য তোমাকে একটা তথ্য বলে দেওয়া আছে। অনেক সময় বলছিলাম না ভাইয়া যে মনে হয় যে তোমার কাছে একটা কথা বলা আছে, বাট সেখানে আসলে দুইটা শর্ত লুকায়িত থাকে। কোশ্চেনে বলা আছে এই রেখাটাকে আমরা ব্যাস ধরবো। কি ধরবো? এই রেখাটাকে আমরা ব্যাস হিসাবে চিন্তা করব। যেহেতু এই রেখাটা ব্যাস, এই রেখাটা যেহেতু ব্যাস আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের, তার মানে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র এই রেখার উপরে আছে। তার মানে কেন্দ্র কেন্দ্র কত হবে? এক্স এর সহগ বাই মাইনাস 2, তার মানে মাইনাস কে বাই 2 কমা হচ্ছে ওয়াই এর সহগ বাই মাইনাস 2, তাহলে মাইনাস কে বাই 2। এই যে আমরা কেন্দ্রটা বের করছি, এই কেন্দ্র হচ্ছে আমাদের ওই যে সরলরেখাটা সমীকরণ দেওয়া আছে, যে সরলরেখাটাকে আমরা ব্যাস কল্পনা করতেছি, এই সরলরেখা দ্বারা খণ্ডিত জ্যাকে আমরা ব্যাস কল্পনা করতেছি, এই সরলরেখা সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে যেহেতু কেন্দ্র হচ্ছে আমাদের এই সরলরেখা সমীকরণকে সিদ্ধ করতেছে, সো ক্লিয়ারলি আমি বলতে পারি যে অতএব এক্স প্লাস ওয়াই, তাহলে মাইনাস কে বাই 2 মাইনাস কে বাই 2 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি? আমি পাচ্ছি হচ্ছে মাইনাস কে মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে কে এর ভ্যালু কত চলে আসলো? মাইনাস 1। তাহলে কে এর মান কত হবে? আমাদের এই যে বৃত্ত নিয়ে এত কথাবার্তা বললাম, এই বৃত্তের ক্ষেত্রে কে এর মান আসবে মাইনাস 1। তাহলে কে এর মান মাইনাস 1 বসায় দাও, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমি যদি এবার কে এর ভ্যালু মাইনাস 1 বসিয়ে দেই, কত আসবে? আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, এখানে আছে মাইনাস কে মাইনাস 1, দেখো মাইনাস কে মাইনাস 1 তো 0, সো জাস্ট এতটুকুই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। অপশনে কোথায় আছে? বি নাম্বার অপশনে আছে। সো বি নাম্বার অপশনই হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, হোপফুলি সবাই ম্যাথসটা ক্লিয়ারলি বুঝতে পারলাম, আর ভাষাটাও আশা করি ক্লিয়ার হয়েছি। তো এরকম ভাষা থাকলেও কিন্তু আমাকে বুঝে নিতে হবে এখানে আসলে কি চাচ্ছে, বৃত্ত এবং সরলরেখার ছেদে বিন্দুগামী বৃত্তের সমীকরণ চাচ্ছে, যেখানে ওই সরলরেখাটা নিজে কি হিসেবে কাজ করবে? একটা ব্যাসের সরলরেখার সমীকরণ হিসেবে কাজ করবে। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আমাকে কি বলতেছে দেখো, নেক্সট স্লাইডে বলা হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y ইকুয়ালস টু 2 রেখাকে 3,2 বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রথম তথ্য।
y=2 রেখাকে 3,2 বিন্দুতে স্পর্শ করে, ভালো কথা, এবং 1,4 বিন্দু দিয়ে যায়। এটা আমাদের দ্বিতীয় তথ্য, 1,4 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, আমরা একটু ছবি আঁকতে চাই এখন। এটা হচ্ছে আমাদের y অক্ষরেখা, এটা হচ্ছে আমাদের x অক্ষরেখা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাছে হচ্ছে y=2 একটা রেখা আছে, y=2, y=2, y=2 একটা রেখা। এই রেখাকে হচ্ছে 3,2 বিন্দুতে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা স্পর্শ করতেছে। আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত কি করতেছে? y=2 এই বৃত্তটাকে স্পর্শ করতেছে কোন বিন্দুতে? 3,2 বিন্দুতে। এটাই হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু 3,2। আচ্ছা, এই হচ্ছে আমাদের কেন্দ্র, এটাই হচ্ছে কি আমাদের কেন্দ্র। আচ্ছা, কেন্দ্রটা হচ্ছে h, k। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এই কেন্দ্র থেকে আমি যদি এই যে আমাদের হলুদ রেখাটা আছে, সরি আমাদের যে হচ্ছে y=2 রেখা আছে, এই 2 রেখার উপর একটা লম্ব আঁকি। যেহেতু যেহেতু আমাদের এই y=2 রেখাটা x অক্ষের সমান্তরাল, তার মানে এই যে লম্ব রেখাটা আঁকা হইল, এই লম্ব রেখাটা শুধুমাত্র y=2 এর উপরেই লম্ব না, এই রেখাটা কিন্তু আলটিমেটলি আমাদের এই যে x অক্ষ আছে, একটু ওয়েট করি, আমরা এটাকে একটু মুছে পাশে লিখি। আমাদের বিন্দুটা কত? বিন্দুটা হচ্ছে 3,2। আচ্ছা, তাহলে আমরা এই h, k থেকে y=2 এর উপর যে লম্ব আঁকলাম, সেই লম্বটা শুধুমাত্র y=2 এর উপরেই না, x অক্ষের উপরেও লম্ব। কেন? কারণ y=2 এবং x অক্ষ একে অপরের সমান্তরালে আছে। তার মানে এই h, k থেকে আমি যে লম্বটা আঁকতেছি, সেই লম্বটা x অক্ষের উপরে কোথায় ছেদ করবে? h, 0তে ছেদ করবে, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, x অক্ষের উপরে আমি তো h, k থেকে লম্ব আঁকছি। আমি কি এরকম ভাবতে পারি না, চিত্র দেখে কি এরকম মনে হচ্ছে না যে আমি আসলে 3,2 থেকেও একটা লম্ব আঁকছি? তাহলে আমি যদি 3,2 থেকে x অক্ষের উপর একটা লম্ব আঁকি, সেই লম্বের ছেদবিন্দু কত হওয়া উচিত? সেই লম্বের ছেদবিন্দু কিন্তু হওয়া উচিত 3,0। নিশ্চয়ই মনে আছে, গত ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, গত লেকচারের আমাদের একদম শুরুতেই। তাহলে আমি যদি ভাবি যে h, k থেকে লম্বটা আসতেছে, তাহলে আমাদের এই ছেদবিন্দুটা আসে h, 0, লম্বের ছেদবিন্দু x অক্ষের উপরে। আর যদি আমি ভাবি 3,2 থেকে হচ্ছে আমি লম্ব আঁকতেছি, সেক্ষেত্রে লম্বের ছেদবিন্দু আসে হচ্ছে 3,0। দুইটা বিন্দুতে একই, তার মানে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে h এর মান কত? 3। তাহলে আমরা একটু লিখে ফেলি যে এত কথাবার্তা বলে আমরা কি বুঝতে পারলাম? আমরা একটা জিনিস বুঝতে পারলাম, h হচ্ছে 3। ওকে, আচ্ছা, তাহলে h এর মান আসলে হচ্ছে আমাদের 3। এবার দেখো একটা জিনিস, আমাদের হচ্ছে এই কেন্দ্রের y স্থানাঙ্ক k সমান সমান কি? x অক্ষ থেকে লম্ব দূরত্বের সমান। তাহলে এতটুকু দূরত্ব তো 2, এতটুকু দূরত্ব কত? এতটুকু দূরত্ব 3,2 বিন্দু থেকে আমাদের x অক্ষের দূরত্ব কত? 3,2 বিন্দুর y স্থানাঙ্ক 2 এর সমান, তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে 2। আর এতটুকু দূরত্ব কি? ব্যাসার্ধ r এর সমান। আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ r এর সমান। তাহলে y স্থানাঙ্ক, বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রের যে y স্থানাঙ্ক k, সেটার মান কত? সেটার মান হচ্ছে r+2। তাহলে k এর মান কত? r+2। তাহলে আমরা একটু লিখে ফেলি এই জায়গাতে, k কত? k r+2। আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে এবার বৃত্তের আদর্শ সমীকরণ নিয়ে কথাবার্তা বলি, কত আসবে? আসবে হচ্ছে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার। আচ্ছা, প্রথমত h এর মানটা আমরা বসায় দিব, তাহলে কত হবে? হবে হচ্ছে x - 3 হোল স্কোয়ার প্লাস y - r এর মানটাও বসায় দিব। হ্যাঁ, r এর মানটা কত? সরি, k এর মানটা কত? k এর মানটা হচ্ছে r+2, তাহলে y - r - 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে r স্কোয়ার। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তটার সমীকরণ। এখন আমাদের এই 1 নং বৃত্তটা, এই 1 নং বৃত্তটা হচ্ছে 1,4 বিন্দু দিয়ে যায়। 1 নং বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়? 1,4 বিন্দু দিয়ে। তাহলে নিশ্চিতভাবেই 1,4 আমাদের এই বৃত্তকে সিদ্ধ করে।
তাহলে আমাদের এখানে x এর মান 1 আর y এর মান 4 বসাও, তাহলে কত হবে? হবে হচ্ছে 1 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস r মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার। 1 মাইনাস 3 হোল স্কোয়ার মানে কি মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে এখানে আসবে 4, এখানে আসবে কত 4 মাইনাস 2, তাহলে কত 2, তাহলে হচ্ছে আমাদের এখানে মাইনাস r প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে r স্কোয়ার। 4 প্লাস এখানে আছে 2 মাইনাস r, তাহলে কত হবে? হবে হচ্ছে আমাদের এখানে r স্কোয়ার মাইনাস 4r প্লাস 4 ইকুয়ালস টু r স্কোয়ার। ঠিক আছে, ওকে। সো দেখো বোথ সাইড থেকে হচ্ছে আমাদের এই r স্কোয়ার বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে কি 4r ইকুয়ালস টু 8, 4r ইকুয়ালস টু 8। তাহলে যেহেতু 4r ইকুয়ালস টু 8, আমাদের কাছে r ইকুয়ালস টু কত থাকে? r ইকুয়ালস টু থাকে হচ্ছে 2। তাহলে আমরা r এর ভ্যালু কত বের করে ফেললাম? 2। তাহলে আমাদের 1 নং সমীকরণে জাস্ট r এর মানটা জানলেই সমীকরণটা চলে আসে, তাই না? তাহলে আমরা একটু লিখে ফেলি এবার সমীকরণটা কত আসতেছে। x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস r এর মান হচ্ছে কত? r এর মান 2, তাহলে y মাইনাস 2 মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে 2 স্কোয়ার, তাই না? তাহলে 4। তাহলে আসতেছে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4। এই ম্যাথটা একটু বড় ছিল, একটু হালকা কঠিন ছিল, আমাদের এটা অ্যাডমিশন এসেছিল, তো ছবি এঁকে সলভ করতে হয়, এটা একটা বুয়েটে আসা প্রশ্ন। তো হোপফুলি হচ্ছে কঠিন হওয়ার পরেও আশা করি আমরা সবাই ক্লিয়ারলি বুঝলাম। সো চলো তাহলে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট প্রবলেম। তো নেক্সট প্রবলেম থেকে আমরা হচ্ছে এখন থেকে 3টি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে এরকম বৃত্তের সমীকরণ নিয়ে কথাবার্তা বলবো। এখানে আসলে থিওরি বলার কোনো কিছুই নেই। এরকম যদি তোমার কাছে 3টা বিন্দু দেওয়া থাকে এবং বলা হয় যে 3 বিন্দু দিয়ে যাবে এরকম একটা বৃত্তের সমীকরণ বের করো, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে বৃত্তের যে সাধারণ সমীকরণ সেটা নিয়ে কাজ করা। বৃত্তের সাধারণ সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা। এখন এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। লেটস সে আমাদের এই 1 নং সমীকরণটা প্রথমত কোন বিন্দুগামী? দেখো 2,5 বিন্দুগামী। যেহেতু 1 নং সমীকরণটা 2,5 বিন্দুগামী, তাহলে x এর মান 2 আর y এর মান 5 বসাও, তাহলে কত আসে? x এর মান 2 বসাইলে 2 স্কোয়ার 4, y এর মান 5 বসাইলে 5 স্কোয়ার 25, এখানে আসতেছে 2 ইন্টু g ইন্টু 2, তাহলে 4g, এখানে আসবে 2 ইন্টু f ইন্টু 5, তাহলে 10f, এখানে আসবে প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কাছে সমীকরণটা আসতেছে কি? সমীকরণটা আসতেছে হচ্ছে 4g প্লাস 10f প্লাস c ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 29। লেটস সে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আচ্ছা, একই রকমভাবে আমাদের 1 নং বৃত্তের সমীকরণটা উপরের একটা বিন্দু হচ্ছে 10,5, তাহলে 10,5 নিশ্চিতভাবে আমাদের এই 1 নং বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে x এর মান 10 এই বৃত্তের সমীকরণ আর y এর মান 5 বসাও, তাহলে কত আসবে? আসবে হচ্ছে 100 যোগ 25 যোগ হচ্ছে 2 ইন্টু g ইন্টু 10, কত আসে? সো 20g প্লাস হচ্ছে 2 ইন্টু f ইন্টু 5, তাহলে 10f প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি হচ্ছে 20g প্লাস 10f প্লাস c ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 125। এটা আমাদের 3 নং সমীকরণ। আচ্ছা, আবারও চলো 1 নং বৃত্তের সমীকরণ দিয়ে তো হচ্ছে আমাদের মানে বৃত্তের সমীকরণের উপরের তো একটা বিন্দু 2,9ও বটে। সো 2,9 হচ্ছে কি করবে? আমাদের 1 নং সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে লিখো আমাদের এখানে x এর মান 2 আর y এর মান 9 বসাও, তাহলে কত আসবে? আসবে হচ্ছে 4 প্লাস 81 প্লাস হচ্ছে 2 ইন্টু g ইন্টু 2, তাহলে কত আসে? আসে হচ্ছে আমাদের 4g প্লাস 2fy, তাহলে y এর মান হচ্ছে আমরা 9 বসাবো, তাই না? তাহলে কত আসবে? আসবে হচ্ছে আমাদের 18f প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি 4g প্লাস 18f প্লাস c ইকুয়ালস টু হচ্ছে আমাদের 4 আর 81 কত? 25, তাহলে 85, সরি, তাহলে এটা হবে মাইনাস 85।
এটা হচ্ছে আমাদের 3 নং তো হয়ে গেছে, 4 নং সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে 2, 3 আর 4 সলভ করা। দেখো 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ, 4 নং সমীকরণ, 3 চলক বিশিষ্ট 3টা সমীকরণ। তুমি এদেরকে ক্যালকুলেটর ইউজ করে সলভ করো, নাকি হাতে কলমে সলভ করো, না ম্যাট্রিক্স ইউজ করে, তোমার ইচ্ছা। তো আমি হচ্ছে তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেটর ইউজ করে সলভ করব। তোমাদেরও তাই করা উচিত, ক্যালকুলেটর ইউজ করেই সলভ করা উচিত। ভেরিয়েবল হচ্ছে আমাদের 3টা। সো ফার্স্ট ইকুয়েশন কি 4, 10, তারপর হচ্ছে আমাদের 1 ইকুয়ালস টু কত -29। এরপর হচ্ছে কত আমাদের হচ্ছে 20, 10, 1 আর এটা হচ্ছে -125। এরপর হচ্ছে কত 4, তারপরে 18, 1 আর হচ্ছে এটার মান কত -85। ওকে, সো আমরা যদি হচ্ছে 2, 3 আর 4কে সলভ করে ফেলি, 2, 3 আর 4কে যদি হচ্ছে আমরা সলভ করি, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি জি এর মান -6, এফ এর মান -7 আর আমাদের সি এর মান 65। তো তুমি জি এফ আর সি এর মানটা জাস্ট আমাদের ওই বৃত্তের যে সমীকরণটা আছে 1 নং সমীকরণ, সেখানে বসায় দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে 1 নং সমীকরণে আমি বৃত্তের সমীকরণ কি পাই? x² + y²। আমাদের জি এর মান -6, তাই না? তাহলে 2 × -6, তাহলে -12x, আর 2 × f, তাহলে -14y + c। c এর ভ্যালু কত? 65, তাহলে +65 = 0। এভাবে হচ্ছে আমি বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। হোপফুলি হচ্ছে আমরা সবাই ক্লিয়ার হয়েছি কিভাবে আমাদের 3টা বিন্দু দেওয়া থাকলে এরকমভাবে 3টা GFC রিলেটেড সমীকরণ গঠন করতে হবে, অ্যান্ড দেন GFC এর মান বের করলেই, মানে 3টা সমীকরণকে সমাধান করলেই তোমাদের কাছে হচ্ছে কি চলে আসবে? বৃত্তের সমীকরণ চলে আসবে। খুবই ইজি ম্যাথ, খুবই সহজ ম্যাথ। বৃত্তের মধ্যে একটু বড় বলতে পারো, বাট সহজ আছে, বড়ও না আসলে অত বেশি। আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমাদের কাছে কি বলা হচ্ছে দেখো, 2a, 0 এটা হচ্ছে একটা বিন্দু, আর -a, 0 এটা হচ্ছে আরেকটা বিন্দু। এই বিন্দু দুইটার মধ্য দিয়ে গমনকারী দুইটি রেখা, মানে এই দুইটা বিন্দু দিয়ে যায়, এটা দিয়ে একটা, এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন দুইটা রেখা। এই বিন্দু দিয়ে একটা রেখা যায়, আর এই বি বিন্দু দিয়ে আরেকটা রেখা যায়। এই দুইটা রেখা ওয়াই অক্ষের উপর সি বিন্দুতে মিলিত হয়। এই যে দেখো, এই বিন্দু দিয়ে একটা রেখা যাচ্ছে, আর আমাদের এই বি বিন্দু দিয়ে একটা রেখা যাচ্ছে। এরা হচ্ছে সি বিন্দুতে মিলিত হইতেছে, ঠিক আছে? আচ্ছা, ওয়াই অক্ষের উপর মিলিত হচ্ছে সি বিন্দুতে, এবং লম্বভাবে মিলিত হচ্ছে, লম্বভাবে মিলিত হচ্ছে। প্রথমত আমাদেরকে সি এর স্থানাঙ্ক বের করতে হবে। লেটস সে সি এর স্থানাঙ্ক হচ্ছে, যেহেতু বিন্দুটা ওয়াই অক্ষের উপরে আছে, সো 0, সামথিং, তাহলে ধরলাম সি এর স্থানাঙ্ক হচ্ছে 0, a। সি এর স্থানাঙ্ক, আচ্ছা এ তো ইউজ করছে, সো লেটস সে আমাদের ছবিতে বি ইউজ করা হয়েছে, আমরাও বি ইউজ করি, 0, বি। আমরা ধরে নিলাম সি এর স্থানাঙ্ক হচ্ছে 0, বি। আচ্ছা, তাহলে বুঝতেই পারতেছি যে আমাদের বিসি, এই রেখার যে হচ্ছে আমাদের ঢাল আসবে এম বিসি, এবং এবি, এই রেখার যে ঢাল আসবে, এই দুটা ঢালের গুণফল কত হবে? এম এসি আর হচ্ছে এম বিসি, এই দুটো ঢালের গুণফল কত হবে? -1। কেন? কারণ এই দুটা রেখা পরস্পরের সাথে লম্বভাবে আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন এই জিনিসটাকে সলভ করি। সলভ করলে আমরা সি বিন্দুর স্থানাঙ্কের মধ্যে কোটির মান যে বি, সেই বি এর ভ্যালু জেনে যাব। তাহলে চলো সলভ করা স্টার্ট করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এম বিসি কত হবে? হবে হচ্ছে বি -0 ডিভাইডেড বাই 0 মাইনাস এ, তার মানে 0 + এ ইন্টু এম এসি কত হবে? হবে হচ্ছে বি -0 ডিভাইডেড বাই 0 - 2a ইকুয়ালস টু কত? -1। সো আমার কাছে উপরে কি আসতেছে? উপরে আসতেছে হচ্ছে বি স্কোয়ার, আর নিচে আসতেছে a ইন্টু -2a, সো -2a² ইকুয়ালস টু -1। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 2a²। তাহলে বি ইকুয়ালস টু কত? +-√2a। তাহলে বি এর ভ্যালু চলে আসছে কত? +-√2a। এই জন্যই দেখো আমাদের কাছে আসলে এই ওয়াই অক্ষের যে পজিটিভ সাইড, সেখানে একটা বিন্দু আসবে,
আবার একই রকমভাবে আমাদের কাছে ওয়াই অক্ষের যে নেগেটিভ সাইড সেখানেও একটা বিন্দু আসবে। চিত্রে আগে থেকেই দেখানো ছিল, আমরা ম্যাথ করেও দেখতে পাচ্ছি দুইটা বিন্দু আসা উচিত। দুইটারই দূরত্ব কি হবে মূল বিন্দু থেকে সেম, একটা হচ্ছে √2a পরিমাণ উপরে থাকবে এই জন্য +√2a, আর একটা হচ্ছে কি √2a পরিমাণ নিচে থাকবে এই জন্য -√2a। ওকে, তাহলে আমরা হচ্ছে বি এর ভ্যালু বের করে ফেলছি। এখন আমাদেরকে কোশ্চেনে বলা হচ্ছে কি যে এবিসি বৃত্তের সমীকরণটা বের করো। কি বলতেছে? এবিসি বৃত্তের সমীকরণ বের করো। আচ্ছা, খেয়াল করে দেখো, এই যে আমাদের কাছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি। এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যেহেতু সমকোণী ত্রিভুজ এবং আমরা হচ্ছে এ বি এবং সি বিন্দু দিয়ে যায় এরকম বৃত্তের সমীকরণ বের করতে যাচ্ছি, তার মানে আমরা পরিবৃত্ত বের করতে যাচ্ছি। সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস অতিভুজের সমান হয়। তার মানে এই যে অতিভুজটা আছে, অতিভুজ কেমনে বুঝলাম? কারণ সি বিন্দুতে সমকোণ আছে, তাহলে এবি কি? এবি হচ্ছে আমাদের এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। আর যেহেতু আমরা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত নিয়ে কথা বলতেছি, এই অতিভুজ এবি কি হিসাবে কাজ করতেছে? এই অতিভুজ এবি আমাদের এই বৃত্তের ব্যাস হিসাবে কাজ করতেছে। তাহলে আমি একটু লিখে ফেলি এখানে যে সমকোণী ত্রিভুজ এবিসি এ অতিভুজ অতিভুজ এবি পরিবৃত্তের কিসের সমান? পরিবৃত্তের ব্যাসের সমান। ঠিক আছে? আচ্ছা, তাহলে ত্রিভুজ এবিসি অতিভুজ এবি আমাদের হচ্ছে পরিবৃত্তের ত্রিভুজ এবিসি এরই অবশ্যই সেই ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের ব্যাসের সমান। তাহলে এবি হচ্ছে একটা ব্যাস, আর আমরা যদি হচ্ছে ত্রিভুজ কোনো একটা বৃত্তের যে কোনো একটা ব্যাসের দুইটা প্রান্তবিন্দু জানি, ইজিলি আমরা হচ্ছে ওই বৃত্তের সমীকরণ বের করতে পারি। তাই না? নিশ্চয়ই মনে আছে, আমরা হচ্ছে সেকেন্ড ক্লাসে প্রবাবলি সমীকরণটা শিখেছিলাম। তাহলে বৃত্তের সমীকরণ কত হবে? x মাইনাস x1, তাহলে x মাইনাস মাইনাস এ, তাহলে x প্লাস এ ইন্টু x মাইনাস x2, তাহলে x মাইনাস 2a প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, তাহলে x স্কোয়ার প্লাস ax মাইনাস 2ax মাইনাস 2a স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আসতেছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ax মাইনাস 2ax কত আসে? মাইনাস x মাইনাস 2a স্কোয়ার ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2a স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে কি আমাদের এই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। তাহলে এটা কিন্তু মজার একটা ম্যাথ, বা তোমাকে কিছু জিনিস খেয়াল করতে হবে, এবং সেগুলো যদি ঠিকঠাক খেয়াল করতে পারো তাহলেই তুমি খুব ইজিলি হচ্ছে এই বৃত্তটার সমীকরণ বের করতে পারবা। তুমি যদি হচ্ছে এই ব্যাসের কনসেপ্ট কাজে না লাগিয়ে অন্য কোনো কনসেপ্ট কাজে লাগিয়ে বৃত্তের সমীকরণ বের করতে চাও, অঙ্কটা একটু বড় হয়ে যাবে আর কি। করা যাবে না তা না, বড় হয়ে যাবে। তো এরকমভাবে যদি একটু মাথা খাটাও, একটু কাজে লাগাও, একটু খেয়াল করো, তাহলে কিন্তু অনেক সময় বিভিন্ন বড় বড় ম্যাথ ছোট করে করা পসিবল হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি বলা হচ্ছে? এখন থেকে হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? নির্দিষ্ট সরলরেখার উপর কেন্দ্র। প্রশ্নে বলে দেওয়া থাকবে যে কেন্দ্রটা কোনো নির্দিষ্ট সরলরেখার উপরে আছে। এইরকম ক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণ কিভাবে বের করব? এখন হচ্ছে আমরা এরকম ম্যাথ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো আমার কাছে কি বলা আছে, একটা বৃত্ত হচ্ছে 3,5 ও 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করে। ভালো কথা। এরপরে বলা আছে যে আমাদের এই বৃত্তটার কেন্দ্র x প্লাস 2y মাইনাস 10 ইকুয়ালস টু 0 এই সরলরেখার উপরে অবস্থিত। আমাদের কাজ হচ্ছে বৃত্তটার সমীকরণ বের করা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটাকে মাইনাস জি মাইনাস এফ না ধরে আমরা হচ্ছে এইচ কমা কে ধরি। চিত্রে যদিও মাইনাস জি মাইনাস এফ ধরা আছে, আমরা হচ্ছে এইচ কমা কে ধরে কাজ করি। ঠিক আছে? আমরা ধরে নিলাম কেন্দ্রটা হচ্ছে এইচ কমা কে। আচ্ছা, তাহলে যেহেতু কেন্দ্র এইচ কমা কে এবং কেন্দ্র হচ্ছে আমাদের ওই হলুদ সরলরেখার উপরে আছে, এক্স প্লাস 2a মাইনাস 10 ইকুয়ালস টু 0 এর উপরে আছে, সো অবভিয়াসলি এইচ কমা কে আমাদের ওই সরলরেখার সমীকরণকে সিদ্ধ করে। অতএব এইচ প্লাস 2k মাইনাস 10 ইকুয়ালস টু 0। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা থাকলো।
এখান থেকে আমি আরেকটু সাজিয়ে লিখি যে h প্লাস 2k ইকুয়ালস টু হচ্ছে 10। ওকে, একটা জিনিস দেখো, এই হচ্ছে আমাদের কেন্দ্র, তাই না? তাহলে এই কেন্দ্র h, k থেকে আমাদের বৃত্তের উপরস্থ দুইটা বিন্দু, একটা বিন্দু হচ্ছে b আর একটা বিন্দু হচ্ছে a। এই দুইটা বিন্দুই যেহেতু বৃত্তের উপরে, সো কেন্দ্র থেকে এদের দূরত্ব কার সমান? ব্যাসার্ধ r এর সমান। তার মানে OA আর OB পরস্পর ইকুয়াল, সো OA ইকুয়ালস টু OB ইকুয়ালস টু ব্যাসার্ধ r। এখন ও হচ্ছে আমাদের কেন্দ্র থেকে এ বিন্দুর দূরত্ব, তাই না? তাহলে রুট ওভার h মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 5 হোল স্কোয়ার। কেন্দ্র থেকে 3,5 এর দূরত্ব, এটা কার সমান হবে? এটা হচ্ছে কেন্দ্র থেকে 6,4 বিন্দুটার দূরত্বের সমান। তাহলে h মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 4 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? বোথ সাইডে হচ্ছে আমি একটু স্কোয়ার করে ফেলি, তাহলে রুটটা সরে যাবে এবং ভিতরে যে আমার কাছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, সেটাকে আমি কি করে ফেলবো? বিস্তার করে ফেলবো, মানে ভিতরে সূত্র প্রয়োগ করে ফেলবো, সূত্র অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে কত আসবে? এখানে আসবে হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস 6h প্লাস 9 প্লাস কে স্কোয়ার মাইনাস 10k প্লাস 25 ইকুয়ালস টু, এখানে আসবে হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস 12h প্লাস 36 প্লাস কে স্কোয়ার মাইনাস 8k প্লাস 16। আরেকবার একটু দেখি আমরা, এইচ স্কোয়ার মাইনাস 6h প্লাস 9, কে স্কোয়ার মাইনাস 10k প্লাস 25, এখানে আছে এইচ স্কোয়ার মাইনাস 12h প্লাস হচ্ছে 36। আচ্ছা হ্যাঁ, আর এখানে কে স্কোয়ার মাইনাস 8k প্লাস 16। ওকে, আচ্ছা, তাহলে বোথ সাইড থেকে আমার বেশ কিছু সিগনিফিকেন্ট জিনিস বাদ পড়ে যাচ্ছে, যেমন এইচ স্কোয়ার এ পাশেও আছে, এ পাশেও আছে, বাদ। কে স্কোয়ার এ পাশেও আছে, এ পাশেও আছে, বাদ। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা কাজ করবো আমরা, হচ্ছে সবগুলো এইচ আর কে কে এক পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে? এখানে আছে মাইনাস 6h, এখানে আছে মাইনাস 12h। মাইনাস 12h সাইড চেঞ্জ করলে হয়ে যাবে শুধু 12h। তাহলে 12h মাইনাস 6h, মাইনাস 8k সাইড চেঞ্জ করলে হয়ে যাবে শুধু 8k। তাহলে 8k মাইনাস 10k ইকুয়ালস টু, আমাদের এই পাশে কি আছে? 16 যোগ 36, তাহলে 36 প্লাস 16 মাইনাস হচ্ছে 9 মাইনাস 5। সো আলটিমেটলি আমাদের কাছে দাঁড়াচ্ছে কি? 12 মাইনাস 6 হচ্ছে এখানে 6h, আর 8 মাইনাস 10 হচ্ছে এখানে মাইনাস 2k ইকুয়ালস টু হচ্ছে 18। আচ্ছা, তাহলে আমরা তো সমীকরণ সমাধান করতেছিলাম, এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। দেখো, 1 আর 2 নং সমীকরণ হচ্ছে দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণ। এই সমীকরণ জোট সমাধান করলে এইচ আর কে এর ভ্যালু চলে আসবে, ঠিক আছে? আর এইচ আর কে এর ভ্যালু চলে আসলে তুমি হচ্ছে ওই ও এ অথবা ও বি এদের যে কোনো একটার হেল্প নিয়ে ব্যাসার্ধ আর এর মানও জেনে যাবে। তাহলে চলো আমরা ইকুয়েশন সমাধান করি। কত আছে আমাদের এখানে? 1 2 আর হচ্ছে 10, আর এটা হচ্ছে কত? 6 মাইনাস 2 আর হচ্ছে 18। ওকে, তাহলে আমাদের কাছে এইচ কমা কে আসতেছে হচ্ছে এইচ কমা কে আসতেছে হচ্ছে 4,3। আচ্ছা, তাহলে এখন আমাদের ব্যাসার্ধ আর এর মান কত হবে? ব্যাসার্ধ আর এর মান আসবে হচ্ছে, এখানেই করে ফেলবো আমরা। আচ্ছা, এখানেই করে ফেলি। ব্যাসার্ধ আর ইকুয়ালস টু হবে হচ্ছে আমাদের ও এ সমান সমান হচ্ছে রুট ওভার এইচ এর মান 4 আর কে এর মান 3 বসাও, তাহলে কত হয়? 4 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কে এর মান কত? 3, তাহলে 3 মাইনাস 5 হোল স্কোয়ার। তাহলে কত আসবে? এখানে আসবে হচ্ছে 1, এখানে আসবে কত? 2 স্কোয়ার, তাহলে 1 আর 4 5, সো রুট 5। তাহলে ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে রুট 5। তাহলে আমরা হচ্ছে এইচ কমা কেও বের করে ফেলছি, ব্যাসার্ধ আর এর মানও বের করে ফেলছি। তো এই মানগুলো জাস্ট তুমি হচ্ছে আমাদের বৃত্তের যে সমীকরণ সেটাতে বসায় দাও। তো যেহেতু আমরা এইচ কে এবং আর নিয়ে কাজ করতেছি, আমরা আদর্শ সমীকরণ বের করব। তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখানে আমাদের এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে আমাদের কত বের করছিলাম আমরা? দেখা যাচ্ছে না, 4 আর 3। আচ্ছা, সো এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর কত? রুট 5। সো রুট 5 এর স্কোয়ার কত আসবে? শুধুমাত্র 5। হয়ে গেছে। আচ্ছা,
তাহলে x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 5। এটাই হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত বৃত্তটার সমীকরণ। তুমি চলো অন্যভাবে সলভ করতে পারো, বাট এভাবে সলভ করলেই প্রবাবলি ইজিয়ার হয়। আচ্ছা, সো চলো আমরা তাহলে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট প্রবলেম আমাকে বলতেছে কি, দেখো নেক্সট প্রবলেমে আমাকে বলা হচ্ছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা সি, এই হচ্ছে আমাদের সি বিন্দু, এই সি বিন্দুর হচ্ছে আমাদের এই প্রশ্ন প্রদত্ত বৃত্তের কেন্দ্র। তাহলে সি, ই এবং এফ বিন্দু দিয়ে যাবে, এরকম একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা কিন্তু এরকম একটা ম্যাথ অলরেডি সলভ করছি, এটা মূলত হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজের হচ্ছে এটা হোমওয়ার্ক হিসেবে সলভ করে ভাইয়াকে হচ্ছে কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? ওকে, তো এখানে একটা হার্ডেল আছে, একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে সি বিন্দুটা সরাসরি বলে দেওয়া নেই, বাট খুবই ইজিলি বের করা যায়। কীরকম ভাবে দেখো, আমাদেরকে একটা হিন্ট দিয়ে দিই। নিশ্চয়ই খেয়াল আছে যে আমাদের যদি প্রথম চতুর্ভাগে, আমাদের যদি হচ্ছে এমন হয় যে কোনো একটা বৃত্ত উভয় অক্ষকেই স্পর্শ করতেছে, যেমন আমাদের এই বৃত্তটা কি করতেছে, উভয় অক্ষকেই স্পর্শ করতেছে, এরকম বৃত্তের ক্ষেত্রে আমরা জানি আর ইকুয়ালস টু মডুলাস অফ এইচ ইকুয়ালস টু হচ্ছে মডুলাস অফ কে হয়। তাহলে দেখো আমাদের কাছে কেন্দ্রের যে এইচ এর মান, সেই এইচ এর মান দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে মডুলাস অফ কে ইকুয়ালস টু হচ্ছে আমাদের মডুলাস অফ 4, মানে কি জাস্ট 4, মডুলাস অফ 4, এইচ এর মান যেহেতু 4, এইচ এর মান 4 আমাদের এই বৃত্তের ক্ষেত্রে, এই জন্য। আচ্ছা, এখন কে ইকুয়ালস টু মডুলাস সরায় দিলে আসার কথা +-4, কি আসার কথা +-4, বাট চিত্র দেখেই বুঝতে পারতেছি বৃত্তটার কেন্দ্র অবভিয়াসলি প্রথম চতুর্ভাগে আছে। যেহেতু বৃত্তটার কেন্দ্র প্রথম চতুর্ভাগে আছে, সো ক্লিয়ারলি কে এর মান কি -4 হবে? হবে না, কে এর মানও +4ই হবে। তার মানে আমরা এই যে এত হিসাব নিকাশ করলাম, সেখান থেকে ক্লিয়ারলি বুঝলাম আমাদের যেই সেন্টার সি আছে সেটার স্থানাঙ্ক 4,4। তাহলে 4,4, আর যেহেতু হচ্ছে আমাদের এই 4,4 যেহেতু কেন্দ্র এবং এই বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে ই বিন্দুতে স্পর্শ করতেছে, সো ই বিন্দুর স্থানাঙ্ক কি h,0, তার মানে 4,0। আর আমাদের এই এফ বিন্দুর স্থানাঙ্ক কি 0,k, তার মানে 0,4। সো 4,4, 0,4 এবং 4,0 দিয়ে যাবে, এই তিনটা বিন্দু দিয়ে যাবে, এরকম একটা বৃত্তের সমীকরণ আমরা বের করতে যাচ্ছি। খুবই সহজ, খুবই ইজি। সো আশা করি তোমরা সবাই এটা সলভ করে আমাদের হচ্ছে যে কমেন্ট আছে সেই কমেন্ট বক্সে জানিয়ে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা হচ্ছে আমাদের সামনের ম্যাথে যাই। নেক্সট প্রবলেমে কি বলা হচ্ছে আমাদেরকে, ওয়াই অক্ষকে, দেখো ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে স্পর্শ করে, 0,4 বিন্দুতে, দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করে 0,k বিন্দুতে, তাই না? তার মানে ক্লিয়ারলি এতটুকু পরেই বুঝে ফেলছি আমি কে এর মান হচ্ছে 4, কে এর মান কত? 4, ঠিক আছে? আচ্ছা, এবং কেন্দ্র 5x, আর একটা তথ্য বলা আছে যে কেন্দ্র 5x - 7y - 2 = 0 এই রেখার উপর অবস্থিত। এখন আমরা তো কেন্দ্র তো হচ্ছে আমাদের h,k, তার মানে h,k বা কেন্দ্র এই সরলরেখা সমীকরণকে সিদ্ধ করে। তাহলে x এর মান h ওই সমীকরণে, আর k এর মান, y এর মান k বসাও, তাহলে কত হবে 5h - 7k - 2 = 0। এবার এখানে k এর মান 4 বসিয়ে দাও, তাহলে কত আসবে 5h মাইনাস আমাদের হচ্ছে 7 × 4 - 2 = 0। তাহলে এখানে আছে 28, এখানে আছে 2, তাহলে 30, তাহলে 5h = হচ্ছে 30, তাহলে h = কত 30/5, 6, তাহলে h এর মান কত চলে আসছে 6। তাহলে আমরা কিন্তু আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি। কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 6,4। আচ্ছা, আর যেহেতু হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, সো এখান থেকে কিন্তু এবার আমি তাহলে ব্যাসার্ধ আর এর মান বলে ফেলতে পারি। এই তথ্য থেকে কি হবে, যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ হয় কি মডুলাস অফ এইচ, তাহলে মডুলাস অফ এইচ মানে মডুলাস অফ 6, তার মানে শুধু 6। তাহলে আমরা হচ্ছে কেন্দ্র পাইলাম কত 6,4। তাহলে বৃত্তের সমীকরণ কি আসবে x - 6 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার, r এর মান কত 6, তাহলে ইকুয়ালস টু 36। ওকে, আচ্ছা, এটাকে আমাদের একটু সাজিয়ে লিখতে হবে, তাই তো? লিখে ফেলি, সমস্যা নেই, এটাকে আমরা একটু ভেঙে লিখি। x স্কয়ার - 12x প্লাস 36 প্লাস y স্কয়ার - 8y প্লাস
16 ইকুয়ালস টু 36। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36, এই 36 আর এই 36 কাটা যাচ্ছে, আর এই পাশে আছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16। আচ্ছা, এখন যদি হচ্ছে আমি সবাইকে একসাথে করে লিখি, তাহলে আমাদের কাছে আসবে কি, আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 16 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 16 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 16 ইকুয়ালস টু 0। এই সি নাম্বার অপশনে আছে, তো সি নাম্বারটাই হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। ওকে, তো চলো তাহলে হচ্ছে আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। আমাদের নেক্সট স্লাইডে কি বলা হচ্ছে, চলো আমরা পরে দেখি। দেখো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে। এটা একটা তথ্য, এক্স অক্ষকে স্পর্শ করে, এটা একটা তথ্য। তারপরে হচ্ছে কি 1 1 বিন্দু দিয়ে যায়, এটা আরেকটা তথ্য, 1 1 বিন্দু দিয়ে যায়, এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এই রেখার উপর অবস্থিত। কেন্দ্র হচ্ছে কি, কেন্দ্র হচ্ছে প্রথম চতুর্ভাগে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 রেখার উপরে অবস্থিত। আচ্ছা, তো দেখো, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, এখান থেকে আমি একটা শর্ত পাই। কি শর্ত পাই, যে জি স্কোয়ার ইকুয়ালস টু সি। এক্স অক্ষকে স্পর্শ করছে, তাই না, জি স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে আমাদের বৃত্তটার সমীকরণ কি দাঁড়ায়, বৃত্তের সমীকরণ দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, বাট সি সমান সমান তো জি স্কোয়ার, এই জন্য জি স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তটার সমীকরণ, তাই না। আচ্ছা, এখন যেহেতু আমাদের 1,1 হচ্ছে এই বিন্দু, মানে 1,1 বিন্দুটা যেহেতু বৃত্তের উপরে আছে, সো আমি ক্লিয়ারলি বলতে পারি যে 1,1 আমাদের এই বৃত্তকে সিদ্ধ করে। তার মানে এক্স এর মান 1 আর ওয়াই এর মান 1 বসানো যাবে। তাহলে বসাও, 1 প্লাস 1 প্লাস 2g প্লাস 2f প্লাস জি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে কত আসতেছে, আসতেছে হচ্ছে 2 প্লাস 2 কমন নিলে জি প্লাস এফ প্লাস জি স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাছে আরেকটা তথ্য দেওয়া ছিল। কি তথ্য দেওয়া ছিল আমাদের কাছে, এখানে বলা ছিল, কি বলা আছে আমাদের কাছে এখানে, কেন্দ্র, কেন্দ্র প্রথম চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 রেখার উপর অবস্থিত। আচ্ছা, তো আমাদের এই যে বৃত্তটা আছে, সেই বৃত্তটার কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। তাহলে কেন্দ্র যেহেতু রেখার উপরে আছে, সো এই রেখার ক্ষেত্রে, মানে কেন্দ্রের যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের এই রেখাকে সিদ্ধ করবে। তার মানে এক্স এর মান মাইনাস জি আর ওয়াই এর মান মাইনাস এফ বসাও। তাহলে আমাদের জি প্লাস এফ ইকুয়ালস টু আসতেছে কত, জি প্লাস এফ ইকুয়ালস টু আসতেছে হচ্ছে -3। এই যে দেখো, এখানে জি প্লাস এফ আছে না, এই জি প্লাস এফ এর ভ্যালু কত আসতেছে, -3। তাহলে জি প্লাস এফ এর ভ্যালু এখানে বসায় দাও। তাহলে এখানে যদি আমি জি প্লাস এফ এর ভ্যালু -3 বসাই, আমাদের কাছে আসে কত, 2 - 6 প্লাস জি স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে জি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4, 2 - 6 - 4, সাইড চেঞ্জ করলে 4, তো জি স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে সেখান থেকে আমি পাচ্ছি জি এর ভ্যালু +-2। আচ্ছা, এখন দেখো, কোশ্চেনে বলে দেওয়া আছে ক্লিয়ারলি যে আমাদের যেই কেন্দ্র, সেই কেন্দ্র এই রেখার উপরে আছে, তা তো ঠিক আছে, এবং এই রেখার উপরে থাকার পাশাপাশি কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে আছে। যেহেতু প্রথম চতুর্ভাগে আছে, এবং প্রথম চতুর্ভাগে আমাদের জি এর মান যেহেতু নেগেটিভ হয়, এই কারণে এইখানে প্লাস হবে না, জি এর মান কি হবে, শুধুমাত্র -2। ঠিক আছে। আচ্ছা, তাহলে জি এর মান -2 বের করে ফেললাম আমরা। তাহলে এফ এর মান কত হবে, অতএব এফ ইকুয়ালস টু কত, দেখো এখান থেকে জি প্লাস এফ ইকুয়ালস টু -3, সো এফ ইকুয়ালস টু -3 মাইনাস জি, -3 মাইনাস জি, তার মানে -3 প্লাস 2, তার মানে -1। তাহলে জি আর এফ বের করে ফেললাম। আর সি হচ্ছে কত, সি হচ্ছে জি স্কোয়ার, তাহলে সি ইকুয়ালস টু জি স্কোয়ার, তাই না। তাহলে জি স্কোয়ার মানে -2 এর স্কোয়ার, তাহলে 4। তাহলে সমীকরণটা কি আসলো, সমীকরণটা আসলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x
2gx, তাহলে 2 ইন্টু মাইনাস 2, তাহলে -4, মাইনাস প্লাস 2fy, তাহলে -2y, প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে +4 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে কি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। ওকে, চলো নেক্সট ম্যাথে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলতেছে দেখো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষ ওয়াই অক্ষ রেখা থেকে যথাক্রমে 5, মানে এক্স অক্ষ থেকে সে হচ্ছে 5 একক কেটে নেয় এবং ওয়াই অক্ষ থেকে সে হচ্ছে 2 একক কেটে নেয়। তার মানে আমাদের কাছে আলটিমেটলি হচ্ছে এক্স অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য এবং ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য দেওয়া আছে। অ্যান্ড সবশেষে বলা আছে কেন্দ্রটা হচ্ছে আমাদের 2x - y = 6 এই রেখার উপরে অবস্থিত। আচ্ছা, তাহলে এক্স অক্ষের যে ছেদাংশ সেটা কত? সেটা হচ্ছে 2√g² - এটার মান কত বলা আছে? এটার মান বলা আছে 5। তাহলে আমি এখান থেকে পাই g² - c = 5/2 হোল স্কয়ার। 2 কে এই পাশে আনছি এবং বোথ সাইডে স্কয়ার করে দিছি। তাহলে আমাদের কাছে আলটিমেটলি আসতেছে g² - c = 25/4। 1 নং সমীকরণ। এটা হচ্ছে আমরা এক্স অক্ষের ছেদাংশ নিয়ে কাজ করে পাচ্ছি। আচ্ছা, একই রকম ভাবে যদি আমি ওয়াই অক্ষের ছেদাংশ নিয়ে কাজ করি, ওয়াই অক্ষের ছেদাংশ কত? 2 একক। তাহলে কি আসবে? ওয়াই অক্ষের ছেদাংশের ফর্মুলা হচ্ছে 2√f² - c। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা বলা আছে হচ্ছে 2। তাহলে f² - c 2/2 সেটার স্কয়ার, মানে 1 এর স্কয়ার, মানে আলটিমেটলি 1। তাহলে f² - c = আসতেছে কত? 1। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমি যদি হচ্ছে 1 থেকে 2 কে বিয়োগ করি, আমি 1 থেকে 2 কে বিয়োগ করলাম, 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ, তাহলে আমাদের কাছে বাম পক্ষে কি আসবে? g² - f², c কাটাকাটি হয়ে যাচ্ছে, g² - f² ইকুয়ালস টু ডান পক্ষে কি আসবে? 25/4 - 1। তাহলে আসতেছে কি? আসতেছে হচ্ছে g² - f² ইকুয়ালস টু 21/4। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে ধরো আমাদের 3 নং সমীকরণ। আচ্ছা, এখন আমাদের এখানে আরেকটা কাজ আছে, সরি একটা তথ্য আছে। কি তথ্যটা? কেন্দ্র হচ্ছে 2x - y = 6 রেখার উপর আছে। আচ্ছা, তো রেখাটা কি? 2x - y = 6। কেন্দ্রের সমীকরণ কি? কেন্দ্রের স্থানাঙ্ক কি? এই ক্ষেত্রে কেন্দ্রের স্থানাঙ্ক -g - f। তার মানে -g - f হচ্ছে আমাদের এই রেখাকে সিদ্ধ করে। তাহলে x এর মান -g আর y এর মান -f বসাও। তাহলে কত হবে? হবে হচ্ছে -2g + f ইকুয়ালস টু হচ্ছে আমাদের 6। তাহলে এখানে আমি f এর মান কত পাচ্ছি? f এর মান পাচ্ছি হচ্ছে 6 + 2g। f এর এই মানটাকে হচ্ছে এখন আমরা একটু কষ্ট করে 3 নং সমীকরণে বসিয়ে দিব। f এর এই মানটা 3 নং সমীকরণে আমরা বসিয়ে দিব। বসায় দিলে আমরা 3 নং সমীকরণ থেকে কি পাই? পাই হচ্ছে g² - f হচ্ছে কত? 6 + 2g হোল স্কয়ার ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 21/4। বোথ সাইডে সবাইকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলো, তাহলে এখানে হয় 4g² - 4 36 প্লাস 24g প্লাস 4g² ইকুয়ালস টু হচ্ছে 21। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 4g² - 4 × 4g²। আচ্ছা, আমি মাইনাসটাকে দিয়ে সবাইকে গুণ করে ফেলি। 4 × 36 কত হবে? 4 × 30 হচ্ছে 120, 4 × 6 = 24, সো 144। ওকে, ভালো কথা। তাহলে এটা হয়ে গেল। অ্যান্ড দেন হচ্ছে 144, এটা হইল। তারপরে 4 × 24 কত? 96, সো -96g। আর এখানে আছে কত? 4g², তাহলে -16g² -21 ইকুয়ালস টু 0। 21 কে সাইড চেঞ্জ করে একপাশে নিয়ে আসলাম। তাহলে কত হবে? এটা হবে হচ্ছে -12g², এখানে হবে -96g, এবারে -144 আর -21 কত হবে? 4 আর 1 হচ্ছে আমাদের 5, -145 আর সাথে -20, তাহলে -165 ইকুয়ালস টু 0। আচ্ছা, আমাদের এখানে আর কোনো কিছু করা যাচ্ছে না, আমরা এটাকে হচ্ছে সরাসরি একটু ক্যালকুলেটরে বসায় দিই, দেখি কত হয়। আচ্ছা, সো আমাদের g এর ভ্যালু আসতেছে হচ্ছে 2টা, একটা আসে হচ্ছে আমাদের -5/2, আরেকটা আসতেছে হচ্ছে আমাদের -11/2। দুইটা ভ্যালু আসলো, g এর একটা ভ্যালু আসলো -5/2, একটা ভ্যালু আসলো -11/2। ঠিক আছে? আচ্ছা, তাহলে
এটা হয়ে গেল। তো জি এর এই করেসপন্ডিং ভ্যালুগুলোর জন্য এবার আমি তাহলে এফ এর ভ্যালু বের করতে পারবো। এফ এর ভ্যালু কত? 6 প্লাস 2g, তাই না? তাহলে এফ ইকুয়ালস টু -5/2 হলে কত হবে? 6 প্লাস 2 ইন্টু -5/2, তাহলে 6 - 5 1, আর -11/2 হইলে 6 - 11, তাহলে -5। ওকে, তাহলে এভাবে হচ্ছে আমি এফ এর ভ্যালুগুলো জেনে গেলাম। তাহলে জি আর এফ এর ভ্যালু যেহেতু জেনে গিয়েছি, আমি চাইলে এখান থেকে সি এর ভ্যালু বের করতে পারবো। তাহলে সি এর ভ্যালু কত আসবে? আমাদের সি এর ভ্যালু হচ্ছে, এফ এর ভ্যালু যখন 1 তখন সি এর ভ্যালু আসবে হচ্ছে কত? সি হচ্ছে এফ স্কোয়ার -1, তাহলে 1 - 1, সি এর ভ্যালু 0। সি এর ভ্যালু যখন, এফ এর ভ্যালু যখন 1, সি এর ভ্যালু 0। আর যখন আমাদের এফ এর ভ্যালু -5 অথবা জি এর ভ্যালু -11/2, তখন আমাদের সি এর ভ্যালু কত? এফ স্কোয়ার -1, তাহলে 25 - 1 24। তাহলে জি, এফ আর সি এর আমি হচ্ছে এক জোড়া ভ্যালু পাচ্ছি। এখান থেকে আমি জি, এফ আর সি এর এক জোড়া ভ্যালু পাচ্ছি। যখন জি এর মান -5/2, তখন এফ এর মান 1, তখন সি এর মান 0, এরকম একটা রেজাল্ট আসবে। জিএফসি এর এরকম একটা মান আসবে, আরেকটা মান আসবে যখন জি এর মান -11/2, তখন এফ এর মান হচ্ছে আমাদের -5, তখন সি এর মান হচ্ছে 24। উপরের জিএফসির জন্য বৃত্তের একটা সমীকরণ পাবা, নিচের জিএফসির জন্য বৃত্তের আরও একটা সমীকরণ পাবা। এরকম ভাবে তোমার কাছে টোটালি 2টা বৃত্তের সমীকরণ চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো এই লাস্টের ম্যাথটা একটু বড় ছিল, বাট হোপফুলি আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সো আজকে কিন্তু হচ্ছে আমরা অনেক ধরনের ম্যাথ সলভ করেছি। এখানে আমাদের বোর্ডের ম্যাথও ছিল এবং আমাদের অ্যাডমিশনের প্রবলেমও ছিল, এবং আশা করি আমাদের সামনের দিনগুলোতে একই রকমভাবে আমরা এরকম অনেকগুলো ম্যাথ সলভ করব। এবং হোপফুলি হচ্ছে আমাদের প্রতিটা ক্ষেত্রেই ফর্মুলাগুলোকে যে শুধু আমরা মুখস্থই করব তা না, ফর্মুলাগুলো কীভাবে আসছে, কেন আসছে, এর পিছনে লজিক কী, গাণিতিক যুক্তি কী, সেগুলো বুঝে ফেলবো। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, চতুর্থ লেকচার। ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের পঞ্চম লেকচারে। আসসালামু আলাইকুম।